তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আশা করি আগের দুটো ভিডিও তোমরা দেখেছো। তো আজকে আমরা একটা নতুন এবং অনেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে আমাদের বংশগতির আণবিক ভিত্তি, বা যাকে আমরা বলতে পারি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। ওকে, তো বাংলা ইংরেজি আমরা দুটো নিয়েই হচ্ছে চলবো চ্যাপ্টারটা। এটা হচ্ছে অনেকটা বড় চ্যাপ্টার, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং সেখানে অনেকটা বোঝার অনেক জিনিসপত্র আছে চ্যাপ্টারটার মধ্যে। তো তার জন্য এই চ্যাপ্টারটা মেনলি দুটো পার্টে করা গেছে। তো আজকে হচ্ছে পার্ট ওয়ান আসবে, তারপরে হচ্ছে এর পার্ট টু তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো ডাউট থাকে, অবশ্যই নিচে তোমরা সেকশনে জিজ্ঞেস করতে পারো। সো উইদাউট ফার্দার ডিলে শুরু করো, ঠিক আছে? তো আজকে যে চ্যাপ্টার আছে তার নাম হচ্ছে আমাদের বংশগতির আণবিক ভিত্তি। এটা হচ্ছে আজকে চ্যাপ্টারের নাম। ভালো কথা। এবার দেখো, প্রথমেই বলবো যে এখনো পর্যন্ত যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও পছন্দ হয়তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধু এবং বান্ধবীকে, এবং অবশ্যই শেষ সঙ্গে, ঠিক আছে? তো দেখো, প্রথমে এই চ্যাপ্টারের মধ্যে যেটা সবার প্রথমে আছে, যেটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের মেইনলি আলোচনা হয়, সেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। তো আমরা জানি আমাদের বডির মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, যার মধ্যে আমাদের কি থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল থাকে যার মধ্যে, ঠিক আছে? তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে মেনলি দু রকম নিউক্লিক অ্যাসিড থাকবে, একটা ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ভালো কথা। তো আমাদের বডির মধ্যে মেনলি দু রকম নিউক্লিক অ্যাসিড দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি, একটা আসবে হচ্ছে আমাদের ডিএনএ থাকে, আরেকটা থাকবে ডিএনএ ছোট ভাই, সেটা হচ্ছে আমাদের আরএনএ। তো প্রথমে বুঝতে লাগবে আমাদের যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কি কি পার্থক্য আছে। দেখো, ডিএনএ হচ্ছে কি, ডিএনএ হচ্ছে আমাদের ডবল স্ট্যান্ডার্ড, দুটো স্ট্যান্ড থাকে। আরএনএ হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমাদের ডবল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড, প্রথম কথা। এখন যে কোনো তুমি স্ট্রাকচার দেখো না কেন, সেটা মেবি ডিএনএ স্ট্রাকচার হোক কিংবা আরএনএ স্ট্রাকচারটা হোক, সেটা কি এরকম অসংখ্য নিউক্লিওটাইড থাকে। অসংখ্য নিউক্লিওটাইড পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই আমাদের একটা চেন উৎপন্ন করে। তো ওটাই বলেছে, এর যে গঠনগত এবং যে কার্যগত ইউনিট যেটা আছে, সে ডিএনএ বলো কিংবা আরএনএ বলো, এর যে আমাদের গঠনগত এবং কার্যগত যে ইউনিট আছে, তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। বোঝা গেল? তো নিউক্লিওটাইড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিএনএ যেটা আছে, ওর গঠনগত এবং কার্যগত ইউনিট, ডিএনএ বলো কিংবা আরএনএ বলো। এবার নিউক্লিওটাইড যেটা আছে ওটা মেনলি তিনটে জিনিস থাকে নিউক্লিওটাইডের মধ্যে। একটা থেকে হচ্ছে সুগার। সুগারটা কটা? এই যে সুগার যেটা থাকে তার মধ্যে ৫টা কার্বন থাকে। বোঝা গেল? এই যে সুগার যেটা থাকে তার মধ্যে আমাদের কটা থাকে? ৫খানা হচ্ছে কার্বন থাকে। যেহেতু সুগারের মধ্যে ৫খানা কার্বন থাকে, তার জন্য একটা সুন্দর নাম দেয় একে। একে আমরা বলবো কি? একে আমরা বলবো হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ মানে ৫, তো একে বলবো হচ্ছে আমরা পেন্টোজ সুগার। ভালো কথা। তারপরে কি থাকবে? তারপরে থাকবে আমাদের নাইট্রোজেন যুক্ত হচ্ছে বেস থাকবে। আর থাকবে হচ্ছে আমাদের ফসফেট থাকবে। বা তোমরা নিশ্চয়ই জানো, এই যে আমাদের যে নাইট্রোজেন যুক্ত যে বেস যেটা আছে না, সেটা হচ্ছে আমাদের দু রকম হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে আমাদের পিউরিন, আর একটা নাম হচ্ছে আমাদের পাইরিমিডিন। দু রকম থাকে, একটা পিউরিন, আর একটা নাম হচ্ছে আমাদের পিরিমিডিন বলো কিংবা পাইরিমিডিন বলো, সেটা কোনো ব্যাপার না। তো দেখো, অ্যাডনিন এবং গুয়ানিন, সেটা হচ্ছে আমাদের পিরিমিডিন আন্ডারে, অ্যাডনিন গুয়ানিন। এবং হচ্ছে আমাদের কার, সিইউটি, মানে সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন, সেটা আসলে হচ্ছে আমাদের পিরিমিডের আন্ডারে। পিউরিন, পিরিমিডিন, অ্যাডনিন এবং গুয়ানিন আসবে পিউরিন, এবং সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন সেটা আসবে হচ্ছে আমাদের পিরিমিডিনের আন্ডারে। ভালো কথা। বা তোমরা জানো যে যদি আমাদের ডিএনএ এর কথা বলে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তার মধ্যে অ্যাডনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে। আর আমাদের যে আরএনএ যেটা আছে, ওর মধ্যে অ্যাডনিন, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। বাট সেখানে আমাদের আমাদের থাইমিন থাকে না, তার পরিবর্তে সেখানে হচ্ছে আমাদের ইউরাসিল থাকে। যদি বলি ডিএনএ আর এর মধ্যে, ডিএনএ এবং আর এর মধ্যে কি কি পার্থক্য আছে? প্রথম পার্থক্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, দেখো, ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড, আরএনএ হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সেখানে একটা স্ট্যান্ড থাকে। ডিএনএ মানে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাই আমাদের যে পেন্টোজ সুগার যেটা বললাম, আমরা এতক্ষণ ধরে বললাম না, যে ওর মধ্যে পেন্টোজ সুগার থাকে, ওই যে আমাদের যে পেন্টোজ যে সুগার যেটা আছে সেটা হচ্ছে কি থাকে, সেটা হচ্ছে যদি দেখা যায়, পেন্টোজ সুগার যেটা আছে সেটা ডিএনএ বলো কিংবা সেটা হচ্ছে আরএনএ বলো,
ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, বুঝা গেল? তা এখানে হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। আর আমাদের আয়নে যেটা আছে ওখানে আসবে কি থাকবে, ওখানে আসবে হচ্ছে আমাদের রাইবোজ সুগার থাকবে। ওর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, ওর মধ্যে হচ্ছে রাইবোজ সুগার থাকবে। আর জানো যে ফসফেট গ্রুপ যুক্ত হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের ডিএনএ উৎপন্ন করবে, এটা হচ্ছে মোটামোটা ধারণা। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস সেখান থেকে তোমাদের কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি, বুঝা গেল? দেখো, প্রথমে যাই বললাম যে আমাদের নাইট্রোজেন বেস, তার সঙ্গে যুক্ত হয় হচ্ছে আমাদের ওই পেন্টোজ সুগার। নাইট্রোজেন বেস, তার সঙ্গে যুক্ত হয় হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, আর তার সঙ্গে সঙ্গে যুক্ত হয় হচ্ছে আমাদের ফসফেট। নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর হচ্ছে ফসফেট। যখন নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার এই দুটো জিনিস যখন যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কি, তখন তাকে আমরা বলবো যে নিউক্লিওসাইড, বুঝা গেল? নিউক্লিওসাইড। আর এই যে নিউক্লিওসাইড মানে নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, এর সঙ্গে যখন ফসফেট গ্রুপটা হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে তখন থেকে আমরা নাম দেবো কি, তখন থেকে আমরা নাম দেবো হচ্ছে নিউক্লিওটাইড, বুঝা গেল? তো নিউক্লিওসাইড কি এবং নিউক্লিওটাইড আসলে তোমার বোঝা গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন গল্প ডিএনএ এবং আরএনএ স্ট্রাকচার সম্পর্কে। ভালো কথা। ডিএনএ আরএনএ স্ট্রাকচার সম্পর্কে এটা হচ্ছে আমাদের মেইন গল্প গেল। এবার আসলে হচ্ছে কি, যে এই যে আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল, কেউ কেউ মনে করতো সেটা ডিএনএ, কেউ কেউ মনে করতো সেটা হচ্ছে আরএনএ। প্রথমে যদি আমরা একদম মানে আদিম যুগের জিনিস মানে দেখি, ভাইরাস টাইরাস, সেখানে দেখবে প্রথমে আমাদের কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমাদের আরএনএ ছিল। পরবর্তীকালে আরএনএ থেকে সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা ডিএনএ হয়েছে। এটা তো নিশ্চয়ই সবাই জানা আছে। প্রথমে হচ্ছে আমাদের আরএনএ ছিল, সেখান থেকে আমাদের হচ্ছে ডিএনএ হচ্ছে, এটা আশা করি সবার জানা। তো আমরা যদি দেখি যে একটু আমরা ইতিহাসের মধ্যে যদি ফিরে যাই, ইতিহাস দেখলে আমরা কি দেখবো যে 1869 সালে একজন বৈজ্ঞানিক ছিল, তার নাম ছিল কি, তার নাম ছিল হচ্ছে আমাদের নেস্টের। সে সর্বপ্রথম কি আমাদের যে ফার্স্ট সেল যেটা আছে সেখান থেকে আমাদের ডিএনএ কে আইসোলেট করলো। এবং 1869 থেকে তারপরে মোটামুটি 1953 সাল যেটা আছে, সেই সময় কি, সেই সময় যে আমাদের যে লোক ছিল ওয়াটসন অ্যান্ড ক্রিক যে আছে, সেই সময় ওয়াটসন ক্রিক যে আছে, ওর হচ্ছে আমাদের ডবল হেলিক্স মডেল সেটা চেস ছিল, বুঝা গেল? ওয়াটসন ক্রিকের যে ডবল হেলিক্স মডেল সেটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার কিরকম সেটা হচ্ছে এনেছিল। দেখো 1869 সালে ডিএনএ আবিষ্কার হলো, ওয়াটসন ক্রিকের মডেল হচ্ছে 1853 সালে, মোটামুটি প্রায় 25 বছর পরে। তো মনে প্রশ্ন যে এতটা গ্যাপ কেন, এতটা গ্যাপ কি করতে, সেই 1869 আবিষ্কার হয়েছে, 1953 সালে এসে দিচ্ছে। তো এতটা গ্যাপের কারণ হচ্ছে কি, যে দেখো ডিএনএ কে যে আছে না, ওটাকে পিওর ফর্মে যে আমরা আইসোলেট করবো সেটা করা হচ্ছে চাপ হয়ে যায়, কারণ ডিএনএর মধ্যে অনেক জিনিসপত্র মিশে থাকে। এটা হচ্ছে গল্প। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটা তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি আমাদের চার গফের সূত্র। চার গফের সূত্র কি বলেছে, একদম সোজা একটা জিনিস, চার গফের সূত্র। যদি আমরা ডিএনএ স্ট্রাকচার দেখি তাহলে আমরা সেখানে কি দেখবো, আমাদের যে অ্যাডিনিন যেটা আছে সেটা থাইমাইনের সঙ্গে ডবল বন্ড করে, এবং গুয়ানিন যেটা আছে সেটা সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করে। এই বন্ডগুলো কি, এই বন্ডগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড, বোঝা গেল? অ্যাডনিন থাইমাইনের সঙ্গে ডবল বন্ড করবে, এবং গুয়ানিন যেটা আছে সে আমাদের সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড। এটা হচ্ছে আমাদের মেন গল্প, ঠিক আছে? তো চার্গফ কি বলেছে, চার্গফ বলেছে কোন একটা ডিএনএ তে যে আছে অ্যাডনিন বাই থাইমিন এবং গুয়ানিন বাই সাইটোসিন, এই যে রেশিও এটা সবসময় সমান হবে, এটা হবে ইকুয়াল টু 1। বোঝা গেল? একদম সোজা। অ্যাডনিন যেহেতু থাইমিনের সঙ্গে বন্ড করে তাই অ্যাডনিন আর থাইমিনের সংখ্যা সমান, তাই অ্যাডনিন বাই থাইমিন করলে আমরা 1 পাবো। আর গুয়ানিন যেহেতু সাইটোসিনের সঙ্গে বন্ড করছে, ওটা ডিভাইড করলে আমরা 1। অ্যাডনিন বাই থাইমিন ইজ ইকুয়াল টু গুয়ানিন বাই সাইটোসিন ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বা যদি এটাকে হচ্ছে আমরা নরমালি একটু অঙ্কের ভাষায় লিখি তাহলে আমরা এরকম বলতে পারি, অ্যাডনিন প্লাস গুয়ানিন ডিভাইডেড বাই সাইটোসিন প্লাস থাইমিন ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের চার অঙ্কের সূত্র। এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে যে চার অঙ্কের সূত্র কি, যদি তোমরা যে পাশে কোশ্চেন দেখো সেখানে কোশ্চেনটা আসে, নিটের বোর্ডিং কোশ্চেনটা আসে, এবং তোমাদের যে উচ্চ মাধ্যমিক তার জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। এতক্ষণ যে আমরা বকবক করছিলাম যে ওয়াটসন ক্রিকের ডবল হেলিক্স মডেল, এটা মানে কি, মানে কোন একটা ডিএনএ তার স্ট্রাকচারটা কিরকম হবে সেটা সবার প্রথম যে বলে দুজন বিজ্ঞানী, সেটাকে হচ্ছে আমাদের ওয়াটসন ক্রিকেট ডবল হেলিক্স মডেল। সেই যে ওয়াটসন ক্রিকেট ডবল হেলিক্স মডেল যে আছে, আমরা যে বইতে ছবি দেখি, ডিএনএ যে ছবি দেখি, সেটা সেটা ওই ওয়াটসন ক্রিকেট ডবল হেলিক্স মডেলটাই, সেটা এখনো পর্যন্ত চলে আসছে। তো কি পড়বো, সেটা আমাদের টপিকটা থাকবে হচ্ছে কি, যে না আমাদের যে ওয়াটসন অ্যান্ড যে ক্রিক আছে, ওয়াটসন অ্যান্ড ক্রিক যে আছে ও হচ্ছে আমাদের ডবল হেলিক্স মডেল। ওয়াটসন ক্রিকের ডবল হেলিক্স হচ্ছে মডেল।
এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, ওয়াটসন ক্রিকের ডবল হেলিক্স মডেল। দেখো, সবার প্রথমে যেটা বলেছে যে ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা মানে পলি নিউক্লিওটাইড চেন। আমরা শুরুতেই বললাম অসংখ্য নিউক্লিওটাইড পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ডিএনএ টা উৎপন্ন করে। তাই ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা পলি নিউক্লিওটাইড চেন, অনেক নিউক্লিওটাইড, তাই নাম হচ্ছে পলি নিউক্লিওটাইড। সেকেন্ড কথা কি বলেছে, এখানে হচ্ছে দুটো হচ্ছে স্ট্যান্ড থাকে। একটা স্ট্যান্ড হচ্ছে এখানে 5' থাকবে, এখানে 3' থাকবে। আরেকটা এখানে 5' থাকবে, এটা হচ্ছে 3' থাকবে। তো দুটো স্ট্যান্ড যেটা আছে সেটা হচ্ছে কি হয়, মানে অ্যান্টি প্যারালাল, মানে একটা এদিক যাচ্ছে তার একটা এদিক যাচ্ছে, বোঝা গেল? মানে একটা এদিক যাচ্ছে তো একটা এদিক যাচ্ছে। এটা 5'3' এটা হচ্ছে 3'5', বোঝা গেল আশা করি? এই দুটো স্ট্যান্ড, এটাকে আমরা বলবো যে অ্যান্টি প্যারালাল। কেন অ্যান্টি প্যারালাল বলেছে? কারণ একটা যদি 5' থাকে যেদিকে, সেদিকে ওটা 3' থাকবে, ওটা উল্টা উল্টা হচ্ছে, বোঝা গেল? এবার সুগার ফসফেট ব্যাকবোন নিয়ে হচ্ছে গঠিত, বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট কি বলেছে, আমাদের যে পিউরিন যেটা আছে সেটা পিরিমিডিনের সঙ্গে হচ্ছে বন্ড করে, জানা আছে। অ্যাডনিন থাইমিনের সঙ্গে সেখানে দুটো হাইড্রোজেন বন্ড হচ্ছে, এবং গুয়ানিন যে আছে সাইটোসিনের সঙ্গে সেখানে আমাদের 3টে হাইড্রোজেন বন্ড করছে, বোঝা গেল আশা করি? অ্যাডনিন থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড করছে, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3খানা হাইড্রোজেন বন্ড করছে। তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে একটা অ্যান্সার জানাবে, এই যে অ্যাডনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, আমি বলছি না, ইচ্ছা করেই বলছিলাম, সেগুলোর যে রাসায়নিক নাম, সেগুলোর কেমিক্যাল নেম কি? অ্যাডেনিনের রাসায়নিক নাম কি, থাইমিনের রাসায়নিক নাম কি, বা গুয়ানিন বলো, সাইটোসিন বলো, সেই প্রত্যেকটার কোনটার কি রাসায়নিক নাম সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এবার যদি পরের পয়েন্ট দেখি, পরের পয়েন্ট এরকম বলেছে যে সাপোজ এটা হচ্ছে দুটো স্ট্যান্ড আছে, নর্মাল তো দেখতে হচ্ছে এরকম হয়, এরকম করে প্যাচ থাকে, এরকম করে থাকতে সাহায্য করে। তো নর্মাল যে একটা টান যেটা আছে না, নর্মালি একটা টানের মধ্যে ডিস্টেন্স হয় কত, 34 আংস্ট্রম, বা যাকে আমরা বলতে পারি কত, নর্মালি একটা টানের মধ্যে ডিস্টেন্স হয় হচ্ছে আমাদের 34 আংস্ট্রম, বা যাকে আমরা বলতে পারি কত, 3.4 ন্যানোমিটার। 34 আংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। আর একটার মধ্যে কটা থাকে, 10টা করে হচ্ছে বেস পেয়ার থাকে। তো একটা 10টা বেস পেয়ার যেটা আছে, ওর ডিস্টেন্স হচ্ছে আমাদের 34 আংস্ট্রম, আমরা একদম সুন্দর করে বলতে পারছি। তার মানে আমি এটাও বলতে পারি যে দুটো বেস পেয়ারের মাঝখানে ডিসটেন্স কত। যদি বলে যে ডিসটেন্স বিটুইন টু বেস পেয়ার, তাহলে দুটো বেস পেয়ারের মাঝখানে ডিসটেন্স কত আসবে, 34 থাকবে, এটাকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে হচ্ছে আমাদের 3.4 আংস্ট্রম, বা যাকে আমরা বলতে পারি কত, 0.34 ন্যানোমিটার। তো এক সেকেন্ড থামো। তো 0.34 ন্যানোমিটার, বা আমাদের যে, সরি, 0.34 ন্যানোমিটার, বা হচ্ছে আমাদের যে 3.4 আংস্ট্রম, সেটা হচ্ছে আমাদের দুটো যে স্ট্যান্ড আছে, দুটো আমাদের বেস প্যানের মাঝখানে হচ্ছে ডিসটেন্স, ঠিক আছে? আর যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে বললাম যে অ্যাডনিন থাইমানের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, এবং যে আমাদের গুয়ানিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। আর কি এই যে অ্যাডনিন বলো, গুয়ানিন বলো, সাইটোসিন বলো, সেগুলো একটা একটা ঘায়ের উপর এসে উঠে থাকে। এটা কি বলেছে, আমাদের যে প্রত্যেকটা বেস পেয়ার যেটা আছে সেটা একটার একটার ঘায়ের উপর এসে উঠে থাকে। ওর জন্য সেটা যে আমাদের যে ডিএনএ যে স্ট্রাকচার যেটা আছে, সেটা ওর জন্য হচ্ছে স্টেবিলিটি পাচ্ছে, বুঝা গেল? এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা আমাদের বলার ছিল, যে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ আছে, সেখানে হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ চলছে। সেখানে আমি, সৌভিক স্যার তোমাদের বায়োলজি পড়াচ্ছে, এবং বাকি আদার স্যার ম্যাডামরা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের পড়াচ্ছে। যদি কারো ইচ্ছা থাকে যে আমাদের সঙ্গে তোমরা জিজ্ঞাসা প্রিপারেশন করবে একটা সিস্টেমিক ওয়েতে, তো অবশ্যই লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে তোমরা অ্যাভেঞ্জার্স ব্যাচটা তোমরা অবশ্যই দেখতে পারো এবং এক্সপ্লোর করতে পারো, ঠিক আছে? তো এতটা আসলে সবার বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ওয়াটসন ক্রিকের ডবল হেলিক্স মডেল। ডবল হেলিক্স কেন বলেছে? কারণ দুটো স্ট্যান্ড আছে, তাই হচ্ছে ডবল হেলিক্স মডেল লিখে বলা হয়ে থাকে। এত আশা করি সবার বোঝা গেছে। এবার যে নেক্সট টপিক যেটা সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি, ইম্পর্টেন্ট টপিক, যার নাম কি, যার নাম হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা। ডগমা মানে হচ্ছে এমন নয় যে কুকুরের মা বা ডগমা, এরকম কোনো ব্যাপার না, মানে মাঝে কুকুরের মা এরকম কোনো ব্যাপার নেই, সেন্ট্রাল ডগমাকে বলা হয় থাকে। তো সেন্ট্রাল ডগমা প্রথমে বুঝতে লাগবে যে দেয়কে, দেয়কে, লোকটার নাম কি, লোকটার নাম হচ্ছে আমাদের, বুঝে গেল? লোকটার নাম হচ্ছে ক্রিক। সেটা দেখবে 1957 সালে লোকটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা দিচ্ছে। লোকটার নাম খুব ছোট, ক্রিক, নামটা খুব ছোট, সেন্ট্রাল ডগমা, কিন্তু সেখানে অনেক বড় বড় কথা বলতে গেছে। সেখানেও কি বলেছে, আমাদের যে ডিএনএ, আরএনএ, প্রোটিন, এদের মধ্যে একটা সুন্দর একটা সামঞ্জস্য বজায় থাকে।
তাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল ডগমা। তো গল্পটা ঠিক এরকম বললো, আমাদের বডির মধ্যে যে ডিএনএ যেটা আছে সেখান থেকে হয় আমাদের আরএনএ উৎপন্ন হয়, ভালো কথা, খুবই ভালো কথা। এবং আয়রন থেকে হচ্ছে আমাদের প্রোটিন উৎপন্ন হচ্ছে, বুঝতে পারো? এটা হচ্ছে আমাদের মেন গল্প। এবং কি হয়, আমাদের বডিতে ডিএনএ থেকে আবার ডিএনএ উৎপন্ন হয়, ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেন গল্প, বোঝা গেল আশা করি সবার। এবার দেখো, এই যে আমাদের যে ডিএনএ থেকে যে আরএনএ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে রেপ্লিকেশন। আমরা এই চ্যাপ্টারে এগুলো নিয়ে আলোচনা করবো, রেপ্লিকেশন সম্পর্কে আলোচনা করবো। ডিএনএ থেকে আয়ন উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আমাদের যে আয়নের থেকে প্রোটিন উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন। দেখো ব্যাপারটা একটু ভাবলে বুঝতে পারো। আমরা বলি না যে ট্রান্সলেশন করা মানে কি, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলাম, মানে একটা ছিল ইংলিশ, সেখান থেকে আমরা পুরো অন্য একটা ল্যাঙ্গুয়েজে করলাম, সেটা হচ্ছে বাংলা। তো দেখো আরএনএ ছিল হচ্ছে একটা জেনেটিক মেটেরিয়াল, সেখান থেকে আমরা বার করবো হচ্ছে প্রোটিন। কই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, কই আমাদের নিউক্লিওটাইড, দুটো একদম আলাদা। তার জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, সরি। এটা হচ্ছে মেন গল্প। এবার কোথায় কোথায় কি কি কাজ করে, এবার দেখো প্রথমটা যে আছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন, সেখানে যে এনজাইমটা কাজ করে, ডিএনএ থেকেই ডিএনএ উৎপন্ন হচ্ছে। তার জন্য নাম হচ্ছে কি, তার জন্য নাম হচ্ছে আমাদের ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তার জন্য নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ভালো কথা, আশা করি বুঝে গেছে। তারপরে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে তো আরএনএ, তাই আরএনএ পলিমারেজ। কিন্তু উৎপন্ন হচ্ছে কিসের থেকে, ডিএনএ থেকে উৎপন্ন হচ্ছে। তাই এনজাইমটার নাম কি, সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এনজাইমটার নাম হচ্ছে আমাদের ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। কেন বললাম, বোঝা গেল? কারণ উৎপন্ন হচ্ছে আমাদের আরএনএ, আর কিন্তু উৎপন্ন হচ্ছে আমাদের ডিএনএ থেকে। তার জন্য এনজাইমটার নাম হচ্ছে আমাদের ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে একটা এনজাইম থাকে আমাদের আয়াতে প্রোটিনের জন্য অনেক রকম পদ্ধতি আছে, ওটা আমরা পরবর্তীকালে আলোচনা করবো, ঠিক আছে? তো ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ বোঝা গেল এবং ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বোঝা গেল। কিন্তু এবারে এসে হচ্ছে একটা গল্প। কিছু কিছু ভাইরাস আছে যাদেরকে আমরা বলবো কি, যাদেরকে আমরা বলবো হচ্ছে রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস নাম শুনে বুঝতে পারছো, যেমন সবচেয়ে বেস্ট এক্সাম্পল আসবে হচ্ছে কি, আমাদের যে এইচআইভি যেটা আছে সেটা হচ্ছে একটা রেট্রো ভাইরাসের এক্সাম্পল। দেখো রেট্রো মানে হচ্ছে কি, যেই সমস্ত ভাইরাস আছে যাদের আমাদের যে জেনেটিক যে বস্তু সেটা হচ্ছে আমাদের আরএনএ, তাকে আমরা বলবো হচ্ছে রেট্রো ভাইরাস। তো রেট্রো ভাইরাসের মধ্যে একটা গল্প, সেটা হচ্ছে কি, নর্মালি তো আমাদের ডিএনএ থেকে হচ্ছে আমাদের আয়ন উৎপন্ন হয়, এটা হচ্ছে গল্প। কিন্তু এই যে আমাদের যে রেট্রো ভাইরাস যেটা আছে তার যে মেইন জেনেটিক বস্তু হচ্ছে আমাদের আরএনএ, সেখান থেকে আমাদের ডিএনএ উৎপন্ন হয়। তো রেট্রো ভাইরাস যেটা আছে, রেট্রো ভাইরাস মানে আয়নাযুক্ত ভাইরাস, সেখানে কি হয়, আমাদের ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে আয়নের থেকে হচ্ছে উৎপন্ন হচ্ছে। এখানে যে এনজাইমটা লাগছে সেটা কি, দেখো উৎপন্ন করছে আমাদের ডিএনএ, কিন্তু উৎপন্ন হচ্ছে বলতে আয়নের থেকে উৎপন্ন হচ্ছে। তার জন্য এই এনজাইমটাকে আমরা বলবো হচ্ছে কি, এই ঘটনাটাকে বলবো হচ্ছে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। কেন রিভার্স ট্রান্সক্রিপশন বললাম, কারণ ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর যেহেতু হচ্ছে এখানে হচ্ছে উল্টো দিকে হচ্ছে, মানে আরএনএ থেকে এখানে ডিএনএ উৎপন্ন হচ্ছে, তার জন্য ঘটনাটাকে আমরা নাম দিলাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এই যে রিভার্স ট্রান্সক্রিপশন যে ঘটনাটা, সেটা সবার প্রথম আবিষ্কার করে কে, যে লোকটা, তার নাম হচ্ছে টেমিন। তো বিজ্ঞানী টেমিন নামক লোক, সে সবার প্রথম রিভার্স ট্রান্সক্রিপ্টের ঘটনাটা আবিষ্কার করেছিল। তার জন্য রিভার্স ট্রান্সক্রিপশন যেটা আছে, ওর আরেকটা নাম কি, ওর একটা নাম হচ্ছে আমাদের টেমিনিজম, বুঝে গেল? যদি হচ্ছে আমাদের এখন যে বর্তমান যে সেন্ট্রাল ডগমা, তা আমাদের যে বর্তমানে যে সেন্ট্রাল ডগমা যেটা আছে সেটাকে যদি হচ্ছে আমরা একটু মডিফাই করে লিখি, তাহলে ব্যাপারটা এরকম দেখাবে। প্রথমে আমাদের ডিএনএ ছিল, সেখান থেকে আমাদের ডিএনএ উৎপন্ন হচ্ছিল, আমরা বলবো ডিএনএ রিপ্লিকেশন। ডিএনএ থেকে আমাদের হচ্ছে আয়ন উৎপন্ন হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশন। আয়নের থেকে ডিএনএ উৎপন্ন হচ্ছে, তাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন, একদম ঠিক। যার আরেকটা নাম কি, ফেমিনিজম, একদম ঠিক। আয়নের থেকে আবার পরবর্তীকালে কি হয়, প্রোটিন উৎপন্ন হচ্ছে। যেহেতু আয়ন হচ্ছে একটা একদম আলাদা জিনিস, সেখানে একটা নিউক্লিক অ্যাসিড, আর প্রোটিন মানে হচ্ছে এখানে সেখানে অ্যামাইনো অ্যাসিড থাকে সেখানে। তো একদম পুরোপুরি আলাদা একটা জিনিস উৎপন্ন হচ্ছে, তো সেটা আমরা কি ট্রান্সলেশন করছি, তার জন্য ঘটনাটাকে বলবো হচ্ছে আমরা ট্রান্সলেশন। এটা হচ্ছে আমাদের মেইন গল্প, বোঝা গেল আশা করি সবার? এখানে কারো সমস্যা বা কারো কোনো দ্বিধাবোধ থাকা আশা করি উচিত। ওকে, ভালো কথা। এবার দেখো, এবার এসে হচ্ছে আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে টপিকটা যে আসবে তার নাম কি, ডিএনএ প্যাকেজিং। এবার যে টপিকটা আসবে তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের ডিএনএ
প্যাকেজিং। দেখো ডিএনএ প্যাকেজিং কি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের যে ডিএনএ যেটা আছে একটা খুব সুন্দর তোমাদের একটা হিসাব দিই। দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম আমাদের মানুষের যে ডিএনএ যেটা আছে না তার মধ্যে কি একটা ডিএনএর মধ্যে মোটামুটি 6.6 ইন্টু 10⁻৯ সংখ্যক বেস পেয়ার থাকে। ঠিক আছে, একটা নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ওর মধ্যে 6.6 ইন্টু 10⁻৯ সংখ্যক বেস পেয়ার সেখানে আছে। ভালো কথা। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে দুটো বেস পেয়ার ডিস্টেন্স কত, যে 3.4 আর্মস্ট্রং বা যাকে আমরা বলবো 0.34 ন্যানোমিটার। এটা হচ্ছে দুটো বেস পেয়ারের মাঝখানকার ডিস্টেন্স। এতটা বেস পেয়ার আছে আর দুটো বেস পেয়ারের মাঝখান ডিস্টেন্স হচ্ছে ধরলাম কত, 0.34 ন্যানোমিটার, বা যাকে আমরা বলতে পারি 3.4 আর্মস্ট্রং। তাহলে ওটা করে কত আসবে ডিস্টেন্স, 2.2 মিটার। মানে কত, মোটামুটি আমার থেকে লম্বা হয়ে যাবে 2.2 মিটার। তো 2.2 মিটার হচ্ছে একটা হচ্ছে ডিএনএ হচ্ছে ডিস্টেন্স। এবার দেখো আমাদের বডিতে একটা নিউক্লিয়াসের মধ্যে, এবার যদি আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে তো আমাদের ডিএনএ থাকে। নিউক্লিয়াসের আমাদের মানে ব্যাস কত বা ডায়ামিটার কত, 10⁻⁻6 মিটার। দেখো মানে কত, 0.1 2 3 4 5 6 1। ঠিক আছে, মানে এতগুলো জিরো পাওয়ার পর মোটামুটি হচ্ছে 10⁻⁻6 মিটার। মানে অতটা ব্যাস বিশিষ্ট হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তার মধ্যে 2.2 মিটার লম্বা ডিএনএ কে ঢোকাতে লাগবে। তো ব্যাপারটা খুব উদ্ভট হয়ে যায় না, এত বড় একটা জিনিসকে এই এতটুকু একটা জিনিসের মধ্যে আমাকে ঢোকাতে লাগবে। তো এত বড় একটা ডিএনএ কে যখন এত একটা জিনিসের মধ্যে ঢোকাতে লাগবে, তার মানে আমাকে করতে লাগবে কি, ডিএনএ কে হচ্ছে কনডেন্স করতে লাগবে, ডিএনএ কে ঠিকঠাক করে প্যাক করতে লাগবে। ঠিকঠাক করে প্যাক করে তারপরে সেটাকে হচ্ছে একদম মানে জুত হয়ে করে ডিএনএ এর মধ্যে ঢোকাতে লাগবে, আমাদের নিউক্লিয়াসের মধ্যে ঢোকাতে লাগবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আমাদের বুঝলাম কি ডিএনএ কে যে আছে সেটাকে হচ্ছে প্যাকেজ করা দরকার, সেটাকে কনডেন্স করা দরকার, সেটাকে ছোট করা দরকার। অত খুলে গেলে হবে না, ছোট করতে লাগবে, তাই না? অত ছড়ালে হবে না, আমাকে একটু ছোট করতে লাগবে, ঠিকঠাক করতে লাগবে, তবেই যে ডিএনএ যেটা আছে সেটা ওর মধ্যে সেটা ঠিকঠাক করে ফিট হবে। তো এটাই বলেছে যে হোয়াই উই নিড প্যাকেজিং, তাই না? না আমাদের প্যাকেজিংটা কেন দরকার হচ্ছে, হোয়াই উই নিড। এক নম্বর কি, যে বললাম আমাদের যে ডিএনএ যেটা আছে ওর ডিস্টেন্স হচ্ছে কত, মোটামুটি 2.2 মিটার ডিস্টেন্স। সেই 2.2 মিটার ডিস্টেন্সকে আমাকে মোটামুটি 10⁻⁻6 মিটার নিউক্লিয়াস যে আছে ওর হচ্ছে ব্যাসার্ধ ব্যাস আছে ওর মধ্যে ঢোকাতে লাগবে। তো অত বড় একটা জিনিসকে যদি অত একটা ছোট নিউক্লিয়াসের মধ্যে আমাকে ঢোকাতে লাগে, তাহলে অবশ্যই আমাকে তার জন্য প্যাকেজিং দরকার ভালো মতন করে। প্রথম কথা। সেকেন্ড কথা, এবার তোমরা জানো কি, আমাদের যে কোষ যে হবে সাইকেল যে হয়, বা আমাদের যে সেল সাইকেল যে হয়, বা যে আমাদের কোষ চক্র হয়, সেখানে নানা রকম দশা থাকে। জি1 দশা, এস দশা, জি2 দশা, এম দশা। জি1 দশা, এস দশা, জি2 দশা, সেখানে আমাদের যে ডিএনএ সেটা হচ্ছে ক্রোমাটিন রূপে থাকে। সেটি ইউক্রোমাটিন হতে পারে, সেটা আবার হেটেরোক্রোমাটিন হতে পারে। বুঝে গেল? কিন্তু আমাদের যে এম দশা, যেখানে হচ্ছে আমাদের মেইন যে সেল বিভাজনটা হচ্ছে, সেখানে কি থাকে, সেখানে থেকে হচ্ছে আমাদের ক্রোমোজোম রূপে হচ্ছে সেটা থাকে। বুঝা গেল? ওখানে আছে হচ্ছে আমাদের ক্রোমাটিন রূপে, তাখানে আছে হচ্ছে আমাদের ক্রোমোজোম রূপে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এটা হচ্ছে আমাদের থাকে সেল সাইকেল, এটা জি1, এটা এস, এটা হচ্ছে জি2, এটা হচ্ছে এম। তো এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে আমাদের ক্রোমোজোম রূপে থাকে, আর এখানে থাকে হচ্ছে আমাদের ক্রোমাটিন রূপে থাকে। তো দেখতে পাচ্ছি কি, আমাদের যে সেল সাইকেলে এক এক রকম দশায় আমাদের যে ডিএনএ বা আমাদের যে জেনেটিক যে ম্যাটেরিয়াল সেটা এক এক রকম কন্ডেন্স অবস্থা থাকে। তার জন্য হচ্ছে আমাদের ডিএনএ কে প্যাকেজ করা দরকার। এটা বুঝলাম, এটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেলের গল্পের কথা। তো আমাদের প্রশ্ন করেছে সেটা হচ্ছে কি, যে আমাদের যে প্রো ক্যারিওটিক যে সেল আছে সেখানেও কি প্যাকেজিং থাকবে? হ্যাঁ একদম ঠিক, যে প্রো ক্যারিওটিক যে সেল যেটা আছে সেখানে কিন্তু আমাদের প্যাকেজিংটা দেখা যাচ্ছে। বুঝে গেল? এবার দেখো একটা সুন্দর আমাদের কনসেপ্টের গল্প বলি। ডিএনএ মানে কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে থাকে হচ্ছে আমাদের ফসফেট। ফসফেট মানে কি, PO4 3 মাইনাস। আরেকটা জিনিস, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ডিএনএ যেটা আছে না সেটা যে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করে কোষ বিভাজনের কোন দশা, জি1 এস জি2 নাকি এম। বুঝা গেল? আরেকটা জানাবে এই জি1 এস জি2 এম তার মধ্যে সবচেয়ে কম সময় ধরে কোন দশাটা সম্পন্ন হয়ে থাকে। এই দুটা জিনিস তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। তো কি বললাম, আমাদের যে ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে একটা নেগেটিভ চার্জযুক্ত পদার্থ, কারণ ওর মধ্যে PO4 3 মাইনাস মানে ফসফেট আছে।
তো নেগেটিভ চার্জ তো কাকে টানবে? যখন তুমি তোমার সে এর প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তাই না? সেরকম ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ। সে হচ্ছে কাদের প্রতি আকৃষ্ট হবে? কোন একটা পজিটিভ চার্জ দেখলে ডিএনএ হচ্ছে তার প্রতি একদম ছুটে চলে যাবে, আকৃষ্ট হয়ে চলে যাবে। এটা হচ্ছে মেইন গোল। তো আমাদের একরকম প্রোটিন দরকার। মানে একরকম পজিটিভ চার্জ যুক্ত প্রোটিন দরকার। যেটা ডিএনএ কে আকৃষ্ট করবে। তাহলে ডিএনএ হচ্ছে কি আকৃষ্ট হয়ে একদম ছোট হয়ে যাবে। তখন আমাদের ডিএনএ যে আছে সেটাকে প্যাক করতে সুবিধা হবে। তো আমাদের বডির মধ্যে এক ধরনের প্রোটিন দেখা যায়। তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো যে হিস্টোন বলবো। সেই প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। এবার দেখো প্রোটিন মানে তার মধ্যে কি থাকবে? প্রোটিন মানে তার মধ্যে থাকবে হচ্ছে আমাদের অসংখ্য পরিমাণে তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকবে। প্রোটিন মানে কি? তার মধ্যে অসংখ্য পরিমাণে তার মধ্যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাকবে। তো এখানে দেখো ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড কাকে ভালোবাসবে? বেসকে ভালোবাসবে। দুটোর মধ্যে আকর্ষণ হবে। তো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ওর মধ্যে আমরা দিব হচ্ছে কি একরকম বেসিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে একটা প্রোটিন। যেমন লাইসিন, আর্জিনিন, আর্জিনিন এগুলো হচ্ছে আমাদের বেসিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা প্রোটিন যেটা নিয়ে হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিনটা হচ্ছে উৎপন্ন হচ্ছে। এভাবে হচ্ছে আমাদের ডিএনএ যেটা আছে হচ্ছে প্যাকেজিং হচ্ছে। এবার সুন্দর করে এই জিনিসটা আমরা গল্পটা বোঝার চেষ্টা করি। দেখো ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাসিডিক ম্যাটেরিয়াল এবং যেহেতু ডিএনএ এর মধ্যে আমাদের PO4 3 বা ফসফেট গ্রুপ আছে, তার জন্য আমাদের ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে একটা পদার্থ। তো ডিএনএ যেহেতু একটা নেগেটিভ চার্জ যুক্ত পদার্থ, নেগেটিভ চার্জ কাকে ভালোবাসবে? আমাদের পজিটিভ চার্জকে ভালোবাসবে। তাই সেখানে পজিটিভ চার্জ যুক্ত এক ধরনের প্রোটিন থাকে, তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো হচ্ছে হিস্টোন। বোঝা গেল? হিস্টোন থাকে। আর যেহেতু এটা হচ্ছে অ্যাসিডিক পদার্থ তাই সেটা হচ্ছে বেসিক জিনিসকে ভালোবাসবে, বেসিক জিনিসের প্রতি আকৃষ্ট হবে। তার জন্য আমাদের যে হিস্টোন যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে সেটা হচ্ছে গঠিত। এবার একটু আবার হিস্টোন সম্পর্কে হচ্ছে আলোচনা করি। দেখো যদি আমরা ওই হিস্টোন সম্পর্কে আলোচনা করি তাহলে দেখবো হচ্ছে কি হিস্টোন। তো যদি হচ্ছে আমরা হিস্টোন সম্পর্কে হচ্ছে আলোচনা করি তাহলে আমরা দেখবো কি এই যে হিস্টোন যেটা আছে সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জযুক্ত প্রোটিন এবং সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের বেসিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। কিভাবে মাথায় রাখবে? মাথায় রাখবে যে হিস্টোনের নাম হচ্ছে আমাদের HI নাও, আর এখানে লেখা হচ্ছে আমাদের হিলা, HILA, হিলা। HI দিয়ে কি আসবে? HI দিয়ে আসবে হচ্ছে আমাদের হিস্টোন আসবে। আর এল দিয়ে আসবে হচ্ছে কি? এল দিয়ে আসবে হচ্ছে আমাদের লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড। আর এ দিয়ে আসবে হচ্ছে আমাদের আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড। আবার কেউ ভুল করে আর্জেন্টিনা লিখে দিতে না, তাহলে মেসি ফ্যান আর্জেন্টিনা লিখে দিলাম না, আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড আর লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড, এই দুটো নিয়ে হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিনটা হচ্ছে গঠিত। ভালো কথা। এবং সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জযুক্ত প্রোটিন। এই যে হিস্টোন যেটা আছে সেটা মোটামুটি কত রকম হতে পারে? সেটা মোটামুটি হতে পারে আমাদের ৫ টাইপের আমাদের হিস্টোন প্রোটিন হতে পারে। কি, কি? একটা হচ্ছে আমাদের H2A, আরেকটা হচ্ছে আমাদের H2B, আরেকটা হচ্ছে আমাদের H1, আরেকটা হচ্ছে আমাদের H3, আরেকটা হচ্ছে H4। মানে H1 আসে, তারপরে H2 যেটা আছে ওখানে হচ্ছে H2A, H2B দুটো ভাগ হয়ে যাবে H3, H4। ভালো কথা, এটা হচ্ছে আমাদের হিস্টোন যে আছে সেটা হচ্ছে ৫ রকম হতে পারে। এবার দেখো ডিএনএ টা কিভাবে হচ্ছে প্যাকেজ হচ্ছে সেটা সম্পর্কে আমাদের একটু বুঝতে লাগবে। তো যখন ডিএনএ যখন প্যাকেজিং হচ্ছে তখন সবার প্রথমে একটা ঘটনা ঘটছে, তাকে আমরা বলবো হচ্ছে কি হিস্টোন অক্টামার ফরমেশন। হিস্টোন অক্টামার ফরমেশন। দেখো অক্টা মানে কি? অক্টা মানে হচ্ছে ৮। অক্টোবর ৮খানা পা আছে তার জন্য নাম হচ্ছে অক্টোপাস। তো অক্টোবর হিস্টোন অক্টামার ফরমেশন। অক্টামার মানে হচ্ছে ৮। তার মানে এখানে নিশ্চয়ই এমন কিছু একটা গল্প আসবে যেখানে ৮খানা জিনিসপত্র থাকে। তো ব্যাপারটা এরকম হচ্ছে সেখানে কি হয় আমাদের H2A এবং H2B দুটো, সেটা প্রত্যেকটা থেকে হচ্ছে দুটো করে মানে ৪টা, এবং H3H4 সেটা থেকে হচ্ছে আমাদের দুটো করে মানে ৮টা সব মিলে। এই সবগুলো জিনিসপত্র নিয়ে একটা হিস্টোন নিয়ে একটা জিনিস উৎপন্ন করে, বলবো হচ্ছে হিস্টোন। বুঝা গেল? তো ব্যাপারটা এরকম হয়, এখানে হচ্ছে একটা এরকম হিস্টোন অক্টামার আসলো, এখানে হচ্ছে একটা এরকম হিস্টোন অক্টামার আসলো, এবং এখানে হচ্ছে একটা এরকম হিস্টোন অক্টামার আসলো। এটার তোর মধ্যে করবে কি ডিএনএ হচ্ছে এর গায়ে হচ্ছে এরকম প্যাচ দেবে। যেমন সবচেয়ে একটা ভালো এক্সাম্পল কি? যেমন লাটাই। না না, লাটাই দিয়ে তোমরা ঘুরে ওড়াও না, আমিও গেছি, তোমরা যদি গেছি করে ওড়ি। তো লাটাইতে কি হয় সেখানে হচ্ছে আমরা সুতোটাকে হচ্ছে মানে সুন্দর করে পিছিয়ে রাখতে পারি। কারণ অতগুলো সুতো দেখি তুমি মনে করো ছালের মধ্যে ফেলে দিলে একদম ছুটে ছিটে আছে, কিন্তু সেই সুতোটাকে যখন তুমি লাঠের মধ্যে নিলে তখন সুন্দর সেটা একদম একদম সুন্দর ঠিকঠাক করবে সেই জিনিসটা আছে। তো এই যে আমাদের যে হিস্টোন যে অক্টোপাস যেগুলো আছে গোল গোল স্লিপ জায়গার মধ্যে দেখতে, যেটা H2A, H2B এবং H3, H4 নিয়ে গঠিত, সেটা হচ্ছে অনেকটা ওই সেই লাটের মতন কাজ করে, তাই না? শুভশ্রীর একটা গান আছে না,
লাটে নিয়ে। তো সেটা হচ্ছে কি এরকম সেই লাটের মতো সেই জিনিসটা হচ্ছে কাজ করে। তো কিভাবে কাজ করবে? এখানে আমাদের সেই সুন্দর দেখে ডিএনএ আসবে। ডিএনএ এসে দেখবে এরকম লাটের মতো পেয়েছে, এখানে একটু প্যাঁচ খাবে। প্যাঁচ খেলো, আবার এখানে আসলো। আবার সেখানে একটু প্যাঁচ খেলো এখানে। আবার সেখানে একটু আসলো। আবার এখানে একটু প্যাঁচ খেলো, প্যাঁচ খেলে এরকম করতে থাকবে। তো এইভাবে হচ্ছে ডিএনএ হচ্ছে প্রতিটার মধ্যে প্যাঁচ খাবে। ঠিক আছে? এবার এখানে দেখো, এখানে যখন প্যাচ খাবে তো যখন আমাদের ডিএনএটা এসে হিস্টোন অক্টামরের সঙ্গে যুক্ত হলো, তো অবশ্যই যুক্ত হওয়ার জন্য একটা জিনিস লাগবে। তো এই যে আমাদের এখানে যেখানে ওই ডিএনএটা এসে হিস্টোন অক্টামরের সঙ্গে যেখানে হচ্ছে যুক্ত হচ্ছে, যেখানে যেখানে ডিএনএটা এসে হিস্টোন অক্টামরের সঙ্গে যুক্ত হচ্ছে, সেখানে থাকে হচ্ছে কি আমাদের যে ওই যে আমাদের যে H1 যে হিস্টোন যেটা আছে না, এগুলো হচ্ছে আমাদের H1 হিস্টোন, বুঝা গেল? এই সবগুলো হচ্ছে লাল লাল গুলো হচ্ছে H1 হিস্টোন। তো H1 হিস্টোনের কাজ কি? ওই ডিএনএ যেটা আছে ওটাকে হিস্টোন অক্টামরের সঙ্গে জোড়া লাগাতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের H1 হিস্টোনের কাজ। ভালো কথা। এবার দেখবো কি এই যে ডিএনএ যেটা আছে, এই যে মাঝখানে মাঝখানে যে ডিএনএ থাকে, সেখানে কি মোটামুটি 1/3/4% টান খায়। মানে 1.75% টান খায়। মানে যদি ভালো ভাষায় বলে তার মানে কি যে পৌনে 2 টান খায়। মানে পৌনে 2 চক্কর টান খায়। ১ চক্কর খায়, আরেকটা হচ্ছে মানে ৪ ভাগের ৩ ভাগ কমপ্লিট করে। মানে মোটামুটি পৌনে ২টো বলে না, পৌনে ২টো বাজে। পৌনে ২ চক্কর সেটা হচ্ছে টান খায়। আর প্রত্যেকটার মধ্যে কটা করে ২০০ টা করে হচ্ছে বেস পেয়ার থাকে ডিএনএ। প্রত্যেকটার মধ্যে ডিএনএ যেটা আছে ওর ২০০ টা করে হচ্ছে বেস পেয়ার থাকবে। খুব ভালো কথা। প্রত্যেকটার মধ্যে ১/৩ পূর্ণ ৪/৫ চার খাবে এবং প্রত্যেকটার মধ্যে ২০০ টা করে হচ্ছে বেস পেয়ার থাকবে। তো এই যে ডিএনএ যে উৎপন্ন করলো, এই মাঝখানে যে ডিএনএ যেটা আছে না, যে উৎপন্ন করলো, সেই ডিএনএটার নাম কি? সেই ডিএনএটার নাম হচ্ছে আমাদের কোর ডিএনএ। তো এই যে ডিএনএ থাকলো মাঝখানে মাঝখানে, সেটাকে আমরা নাম দেবো কি? সেটাকে আমরা নাম দেবো হচ্ছে কোর ডিএনএ। বোঝা গেল? আর একদম মাঝখানে মাঝখানে এগুলো হচ্ছে কি? সেগুলোকে হচ্ছে জোড়া লাগিয়েছে বা যাকে আমরা বলতে পারি হচ্ছে লিঙ্ক করেছে না? যেমন তোমরা করো না যে নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন, অনেকে দেখবে করতে পারো যে লেটস গ্রুপের সাবস্ক্রিপশন দুজনের মধ্যে শেয়ার করো, লিঙ্ক করে দাও, তাই না? তো লিঙ্ক করেছে কে বা যুক্ত করেছে বা লিঙ্ক করেছে, তার জন্য একে আমরা নাম দেবো কি? তাকে আমরা নাম দেবো হচ্ছে লিঙ্কার ডিএনএ। বোঝা গেল? তো এটাই বুঝলাম যে এই যে আমাদের যে ডিএনএ যেটা আছে, যেটা মাঝখানে প্যাচ আছে তাকে আমরা বলবো হচ্ছে কোর ডিএনএ। আর দুটোর মাঝখানে মাঝখানে সেটা যেটা আমাদের জোড়া লাগছে এখানে মাঝখানে মাঝখানে, তাকে আমরা নাম দেবো হচ্ছে লিঙ্কার ডিএনএ। আর এই যে ঘটনাটা, কি কি ঘটনা? ঘটনাটা মানে কি? ঘটনাটা মানে হচ্ছে এই যে আমাদের যে হিস্টোন রক্তমাজ উৎপন্ন করলো, তার মানে কি বলতে পারি? এই যে আমাদের যে হিস্টোন অক্টামর উৎপন্ন করলো, এই হিস্টোন অক্টামর তার সঙ্গে সঙ্গে আমাদের H1 হিস্টোনটা এবং আমাদের ডিএনএ যেটা আছে ২০০ বেস পেয়ার যেটা ডিএনএ থাকলো না, সেই সবগুলোকে একত্রে কি দিব? সেই সবগুলোকে একত্রে বলবো হচ্ছে কি? সেই সবগুলো একত্রে বলবো হচ্ছে আমরা নিউক্লিওজোম। সেই সবগুলোকে আমরা একত্রে বলবো হচ্ছে নিউক্লিওজোম। এভাবে ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে ওরকম প্যাক করবে, প্যাক করে আমাদের আরো কনডেন্স হবে। তো ১ম এ ছিল হচ্ছে আমাদের ডিএনএ ছিল, তাই না? সেখান থেকে উৎপন্ন করলো কি? সেখান থেকে একটু প্যাক উৎপন্ন করলো হচ্ছে আমাদের ক্রোমাটিন উৎপন্ন করলো। ক্রোমাটিনের মধ্যে সবার প্রথম উৎপন্ন করলো হচ্ছে আমাদের ইউক্রোমাটিন। সেখান থেকে উৎপন্ন করলো আমাদের হেটেরোক্রোমাটিন। বুঝা গেল? সেখান থেকে উৎপন্ন করলো হচ্ছে আমাদের ক্রোমোজোম। তো ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন সেখান থেকে উৎপন্ন করলো হচ্ছে আমাদের ক্রোমোজোম। বুঝা গেল আশা করি সব? ইউক্রোমাটিন উৎপন্ন করলো, হেটেরোক্রোমাটিন উৎপন্ন করলো, সেখান থেকে হচ্ছে আমাদের উৎপন্ন করলো হচ্ছে ক্রোমোজোম উৎপন্ন করলো। ভালো কথা। এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত মেইন গল্প। এবার বলবো হচ্ছে আমরা কি এই যে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন যেটা আছে ওর মধ্যে কি কি হচ্ছে পার্থক্য আছে। আমাদের যে ইউক্রোমাটিন আছে এবং হেটেরোক্রোমাটিন যে আছে ওর মধ্যে কি কি হচ্ছে পার্থক্য আছে। ঠিক আছে? তো যদি হচ্ছে আমরা দেখি মানে ইউক্রোমাটিন শর্টকাটে লিখলাম এবং হচ্ছে আমাদের যে হেটেরোক্রোমাটিন যেটা আছে ওর মধ্যে কি কি পার্থক্য থাকে। ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন যেটা আছে ওর মধ্যে হচ্ছে কি কি পার্থক্য আছে। দেখো, ইউ মানে কি? সেটা হচ্ছে মানে বেশি, মানে সেটা কম পিকিয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আর হেটেরো মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম। বোঝা গেল? মানে অনেকটা বেশি পিছিয়ে গেছে তখন। তো ইউক্রোমাটিন মানে কি? ইউক্রোমাটিন মানে হচ্ছে আমাদের লেস কনটেক্স, মানে অল্প পরিমাণে কনডেনসেশন আছে। আর হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে কি? হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে আমাদের মোর, বোঝা গেল? ওটা হচ্ছে লেস কনডেন্স থাকে, ওটা হচ্ছে আমাদের মোর কনডেন্স থাকে। এবার থেকে একদম সহজ জিনিস।
যেহেতু এখানে হচ্ছে মানে হালকা আছে, কম পরিমাণে কনডেন্স আছে, তাই সেখান থেকে যদি আমরা আয়ন উৎপন্ন করতে পারি, তাহলে সেখান থেকে আয়ন উৎপন্ন করা সোজা হবে, তাই তো? এটা হচ্ছে কি বলেছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশনালি সেটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ সেখান থেকে সহজেই হচ্ছে আমরা ট্রান্সক্রিপশন করতে পারি, তো সেটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। এটা হচ্ছে সেখান থেকে আমাদের আয়নের সহজে উৎপন্ন করতে পারি না, তার জন্য আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। বোঝা গেল? ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ আর একটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনালি হচ্ছে ইনঅ্যাক্টিভ। আশা করি বুঝে গেছে। এবার দেখো, যদি হচ্ছে আমরা মানে এদিকে আমরা মাইক্রোস্কোপে দেখি কোন একটা কালারের মাধ্যমে একে স্টেইন করে, তো দেখতে পাচ্ছি এখানে তুমি যে দেখবে এটা একদম লাইটলি স্টেইন হবে, এটা হচ্ছে একদম খুব গাঢ় আছে, তাই সেটা হচ্ছে মানে ডার্কলি সেটা স্টেইন হবে, বা সেটা খুব ঘন হবে, বা সেটা খুব ডেন্সলি সেটা হচ্ছে স্টেইন হবে। এটা বলেছে এটা, এটা হচ্ছে আমাদের খুব লাইটলি স্টেইন হবে, এটা হচ্ছে আমাদের লাইটলি স্টেইন, এটা হচ্ছে খুব মানে গাঢ়ভাবে হবে। একে আমরা বলবো কি, একে আমরা বলবো হচ্ছে আমরা ডার্ক লিস্টেড। এটা হচ্ছে লাইট লিস্টেড হচ্ছে, আর ওটা হচ্ছে আমাদের ডার্ক লিস্টেড হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেন গল্প। ঠিক আছে, তো আশা করি এতটা সবার বোঝা গেছে। এবার যেটা পড়বো খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল যে আছে, ডিএনএ, আরএনএ, প্রোটিন। তো দেখো প্রথমে হচ্ছে একটা, আমরা তো এখন জানি যে আমাদের যে মেইন যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আমাদের ডিএনএ। আগে হচ্ছে এটা হচ্ছে একটা মানে ঝামেলা ছিল, তাই না? যে কে জেনেটিক ম্যাটেরিয়াল বুঝছো না, যে ডিএনএ নাকি আরএনএ নাকি প্রোটিন, এটা হচ্ছে একটা ঝামেলা ছিল যে কে জেনেটিক ম্যাটেরিয়াল। তো তোমরা জানো যে আমাদের 1856 থেকে 1863 এই সময়টা হচ্ছে আমাদের মেন্ডেল যে আছে তার এক্সপেরিমেন্ট হয়ে থাকে, এবং পরবর্তীকালে 1865 সালে মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে আমাদের প্রথম পাবলিশ হয়। মোটামুটি 1926 সাল থেকে যে আসে সেখান থেকে কি হয়, যে জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, মানে সবাই হচ্ছে বৈজ্ঞানিক যারা আছে তারা হচ্ছে মাউন্টেন ডিউ খায়, তারা ক্লাস করেছে তারা নিশ্চয়ই বুঝতে হবে, তারা মাউন্টেন ডিউর গল্প। তো যারা বৈজ্ঞানিক যারা আছে তারা হচ্ছে এরকম মাউন্টেন ডিউ খায় জোশ আসে, এবং 1926 সাল থেকে তারা ভাবতে শুরু করে যে জেনেটিক মেটেরিয়ালটা সেটা কি হতে পারে। প্রথম হচ্ছে 1928 সালে একটা পরীক্ষা করলো, তার নাম হচ্ছে আমাদের ফ্রেডেরিক গ্রিফিথের পরীক্ষা, তাই না? সর্বপ্রথম ওই পরীক্ষাটা করবো, আমাদের ফ্রেডেরিক গ্রিফিথের পরীক্ষাটা করবো। তো পরীক্ষাটা করলো, যাকে আমরা বলবো যে ট্রান্সফরমেশন পরীক্ষা আসবে দেখ। তারপরে 1928 পর তারপরে 1944 সালে যে আছে আরো তো 3 জন বিজ্ঞানী, ওরাও মাউন্টেন ডিউ খায়, ওদের আরো জোশ আসে। ওদের নাম হচ্ছে কি অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্টি। ওরা 1944 সালে আরো পরীক্ষা নিরীক্ষা করে বোঝার চেষ্টা করলো কোনটা জেনেটিক মেটেরিয়াল। এবং তারপরে যে তারপরে 1952 সালে যে আছে না, তখন হচ্ছে আর মাউন্টেন ডিউ না, তখন হচ্ছে আমাদের স্ট্রিং খায়। ওই একটা প্যাকেট পাওয়া যায় না, লাল রঙের স্ট্রিং এর প্যাকেট, লাল রঙের স্ট্রিং এর প্যাকেট, স্ট্রিং এর লাল রঙের স্ট্রিং খায়, পুরো এনার্জি পেয়ে যায়। তো সেখানে হচ্ছে হার্সি এবং চিজ, তারা হচ্ছে একদম মানে আনইকুইভোক্যাল ভাবে মানে এটাই ঠিক, এরপরে আর কোনো সন্দেহ থাকে না যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তো 1952 সালে আমাদের হার্সে এবং চিজ যেটা আছে সে হচ্ছে একদম মানে আনইকুইভোক্যাল ভাবে, মানে একদম ডেফিনেটলি ভাবে এটা প্রমাণ করে দেয় যে না, তোমরা মাউন্টেন ডিউ খেয়ে যাই বলো বলো, আমি এরকম আমাদের স্ট্রিংকে প্রমাণ করলাম যে ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন গল্প। আমরা একটু গল্পের ছোট ছোট পড়বো। তো 3খানা পরীক্ষা আছে। 1926 সালে হচ্ছে প্রথম লোকজনের মধ্যে হচ্ছে একটা ফুৎফুতানি জাগলো যে কে জেনেটিক ম্যাটেরিয়াল হবে। তো সেই উৎসুকের জন্য, সেই উৎসুকতার জন্য 1928 সালে একটা পরীক্ষা আসবে। 1928 সালে একটা পরীক্ষা হয়, তার নাম কি, আমাদের পরীক্ষার লোকটা করে তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের গ্রিফিথ। মানে মোটামুটি পরীক্ষার 96 বছর হতে চলল। 1928 সালে ফ্রেডেরিক গ্রিফিথ হচ্ছে সেই পরীক্ষাটা করে, যার নাম কি, যার নাম হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। পরীক্ষার নাম হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। দেখো, ট্রান্সফরমেশন মানে বুঝতে পারছো যে কিছু একটা কিছুতে ট্রান্সফার হবে, তাই না? মানে নাম শ্যামে ট্রান্সফার হয়ে গেল, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের জিনিসটা বদলে যাবে, সেই কিছুটা ট্রান্সফার হবে। তবে ব্যাপারটা সুন্দর করে বোঝার চেষ্টা করি। সেই যে লোকটা যে আছে গ্রিফিথ, সে হচ্ছে যার উপর পরীক্ষাটা করেছিল সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো একটা ব্যাকটেরিয়ার উপর সেই ফ্রেডেরিক গ্রিফিথ যে আছে সেই পরীক্ষাটা করেছে, তার নাম হচ্ছে কি, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাস। তার নাম হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাস, বা যেটা আমাদের নিউমোনিয়া অনেক সময় কজ করে, তার জন্য আমরা বলতে পারি হচ্ছে আমরা নিউমোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস, বা আমরা বলতে পারি নিউমোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস বা নিউমোকক্কাস হচ্ছে সেই ব্যাকটেরিয়াটা যার উপর হচ্ছে আমাদের ফ্রেডেরিক গ্রিফিথ পরীক্ষাটা করেছিল। তার হচ্ছে দুটো হচ্ছে আমাদের স্ট্রেন আছে, একটা হচ্ছে আমাদের আর স্ট্রেন, আর একটা হচ্ছে আমাদের এস স্ট্রেন। দেখো,
আর মানে হচ্ছে রাফ, মানে এদের যে ব্যাকটেরিয়ার যে সেল যেটা আছে ওর বাইরে এরকম কোনো অ্যাজ কোনো লেয়ার থাকে না, তাই সেটা হচ্ছে আমাদের আর স্ট্রেন বা যাকে আমরা বলবো হচ্ছে রাফ স্ট্রেন। এস স্ট্রেন মানে কি, এই যে ব্যাকটেরিয়া যেটা আছে ওর যে বাইরে যে সেল থাকে, বাইরের সেলরের বাইরে আরেকটা হচ্ছে একটা সুন্দর দেখে লেয়ার থাকে, যেটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইড জাতীয় একটা লেয়ার থাকে, যাকে আমরা বলতে হচ্ছে ক্যাপসুল। তো যেহেতু সেখানে হচ্ছে ক্যাপসুল আছে, একটা এক্সট্রা লেয়ার আছে, তো সেটা হচ্ছে রাফ না, সেটা হচ্ছে আমাদের স্মুথ। তার জন্য আমরা বলবো হচ্ছে স্মুথ স্টেন বা আর স্টেন। এটা মানে হচ্ছে আমাদের রাফ স্টেন বলতে পারি, মানে এবারে ক্ষেত্র টাইপের। তো যেহেতু এর মধ্যে এস টেন যেহেতু আছে, এস এর মধ্যে যেহেতু হচ্ছে আমাদের ক্যাপসুল থাকে, ক্যাপসুলের কাজ হচ্ছে কি, দেখো কোনো একটা ব্যাকটেরিয়াকে হচ্ছে কি তার বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে, এটা হচ্ছে ক্যাপসুলের কাজ। যেহেতু এস এর মধ্যে ক্যাপসুল আছে, এর বাইরের আঘাত থেকে রক্ষা করবে, ফলে হচ্ছে কি মাথায় রাখবে, তার জন্য কি এস স্ট্রেন যেহেতু হচ্ছে বেশি শক্তিশালী, কারণ ওর বাইরে যেহেতু ক্যাপসুল আছে, তাই এস স্ট্রেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি ইঁদুরের মধ্যে সেটা হচ্ছে রোগ সৃষ্টি করতে সক্ষম। এস হচ্ছে রোগ সৃষ্টি করে, এবং এস এর ফলে হচ্ছে ইঁদুর হচ্ছে একদম পটল ধরে মারা যাচ্ছে। আর যেটা আছে যেহেতু ওর বাইরে কোনো রকম কোনো ক্যাপসুল নেই, তাই আরটা হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে না। রোগ সৃষ্টি করার ক্ষমতাকে আমরা বলবো হচ্ছে ভিরুলেন্ট। যেহেতু এসটা হচ্ছে রোগ সৃষ্টি করছে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে, মানে সেটা হচ্ছে আমাদের কি ভাইলেন্স করছে, তাই না? তো সেটাকে আমরা বলবো হচ্ছে আমরা ভিরুলেন্ট। আর যেহেতু হচ্ছে কোনো রকম কোনো ভাইলেন্স করছে না, রোগ সৃষ্টি করছে না, ইঁদুরকে মারছে না, তাই না? তার জন্য আমরা বলবো হচ্ছে নন ভিরুলেন্ট। যদি তোমরা একটু অলোক পান্ডা লেকচার দেখো, অলোক পান্ডা আগে বলতো না লেকচারে যে চুহাকে মার के खाना बंद करे, ওরকমই সেটা চুহাকে মারছে না, এটা হচ্ছে আমাদের চুহাকে মেরে ফেলছে। তো একটু গল্পটা শুরু করি। দেখো, সবার প্রথম আমাদের যে ফ্রেডেরিক গ্রিফিথ যে আছে, সে সর্বপ্রথম করলো কি, আমাদের আর স্ট্রেনটা নিল। আর তো হচ্ছে আমাদের রোগ সৃষ্টি করতে পারে না, তো সেটাকে হচ্ছে আমাদের করলো কি মাইস বা চুহার মধ্যে বা ইঁদুরের মধ্যে, তাই না, ওটার মধ্যে ওটাকে প্রবেশ করালো। যখন আর স্ট্রেন যেটা আছে সেটা যখন হচ্ছে ইঁদুরের মধ্যে প্রবেশ করালো, যেহেতু রোগ সৃষ্টি করতে পারবে না, তাই হচ্ছে ইঁদুর হচ্ছে একদম টনটনা আছে, তো মাইস সেখানে হচ্ছে অ্যালার্ম রইলো, সেটা হচ্ছে মারাটা গেল না, একদম ঠিকঠাক। তারপরে দেখলো হচ্ছে কি এস স্ট্রেনকে সেটার মধ্যে প্রবেশ করলো। এখন এস স্ট্রেন তো আমাদের চুহার পক্ষে সমস্যা, চুহা মারা যাবে, তো এস স্ট্রেন হচ্ছে চুহাকে মেরে ফেললো, এবং মাইস যে আছে সে হচ্ছে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেল, পরলোকে চলে গেল, অর্থাৎ ইঁদুরটি মারা গেল। ঠিক আছে, থার্ড কেস, যেখানে হচ্ছে করে কি, যে হিট কিল এস স্ট্রেন, মানে এই যে এস স্ট্রেন যেটা আছে সেটা তো আমাদের রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু সেটাকে করবো হচ্ছে আমরা কি তাপ দিয়ে সেটাকে আমরা মেরে ফেললাম, মানে এস স্ট্রেন নিজেই পড়ে গেছে, হিট কিল এস স্ট্রেন বলতে পারি। তো নর্মাল অবস্থায় সেটা তো হচ্ছে আমাদের যদি ইঁদুরের মধ্যে প্রবেশ করা হয় তাহলে তো সেটা ইঁদুরকে মেরে ফেলছিল, কিন্তু যখন হচ্ছে আমরা হিট কিল আমরা এস স্ট্রেন যখন ইঁদুরের মধ্যে প্রবেশ করা, তখন ঘটনা হচ্ছে কি, যখন হচ্ছে আমরা হিট কিল হচ্ছে এস স্ট্রেন যখন হচ্ছে আমরা ইঁদুরের মধ্যে প্রবেশ করা, তখন দেখবো হচ্ছে কি, তখন দেখবো হচ্ছে আমাদের যে ইঁদুর যেটা আছে না, সেটা হচ্ছে আমাদের বেঁচে থাকে, অর্থাৎ ইঁদুরটাই বেঁচে থাকবে, কারণ অবশ্যই বুঝতে পারছো, কারণ নর্মাল অবস্থায় রোগটা সৃষ্টি করছিল। কিন্তু যখন হচ্ছে আমরা সেটাকে ওই স্টেটটাকে যখন হচ্ছে আমরা মেরে ফেললাম হিট কিল করে, তো সেটার মধ্যে আর রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই, কারণ সেটা মরে গেছে। তখন হচ্ছে কি সেটা যখন আমরা ইঁদুরের মধ্যে প্রবেশ করলাম হিট কিল স্টেট, তখন সেটা হচ্ছে আর রোগ সৃষ্টি করতে পারলো না, তখন যে আছে আমাদের ইঁদুরটা সেটা হচ্ছে বেঁচে রইল, ভালো কথা। এবার তারপরে একটা সুন্দর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি, এবার আর স্ট্রেন এর সঙ্গে ওই যে আমাদের যে হিট কিল স্টেটটাকে প্রবেশ করানো হয়, সেটাকে হচ্ছে আমাদের ইঁদুরের দেহে সেটাকে হচ্ছে প্রবেশ করানো হয়। দেখো, নর্মালি তো আর স্ট্রেন যে আছে সেটা তো আমাদের রোগ সৃষ্টি করতে পারে না, কারণ ওর বাইরে কোনো ক্যাপসুল নেই। আর এস স্ট্রেন যে আছে ওটাকে তুমি হিট দিয়ে মেরে ফেলেছো, তাই ওরা রোগ সৃষ্টি করতে পারে না। তাই নর্মাল আমাদের হিসাব কি বলে, ওটা রোগ সৃষ্টি করতে পারবে না, হিট কিলও রোগ সৃষ্টি করতে পারবে না, তার মানে দুধটা মানে ঠিকঠাক বেঁচে থাকবে। কিন্তু গল্পটা হয় এখানে, সেখানে দেখা যায় হচ্ছে দুধটা হচ্ছে মারা যায়, সেখানে দেখা যায় হচ্ছে আমাদের দুধটা হচ্ছে মারা যায়। এবার এখানে একটু ফ্রেডারিক গেমসের একটু খটকা লাগলো। প্রথমত ফ্রেডারিক গেমস নিশ্চয়ই আমাদের যে গ্রিফিথ যে আছে, সে তো প্রথমে নিশ্চয়ই ভেবেছিল যে এত ইঁদুর মারলাম পরীক্ষার জন্য, হয়তো কোনো ইঁদুরের আত্মহত্যা চলে এসছে, তাই না, আত্মহত্যা চলে এসে আমাদের কাছ থেকে বদলা নিচ্ছে, মানে ইঁদুরকে মেরে গ্রিফিথকে ভয় দেখাচ্ছে যে এত ইঁদুর মারছিস তুই, তাই না, পরীক্ষা করার জন্য। তো না, তো এই যে আমাদের ফ্রেডারিক গ্রিফিথ যে আছে, সে বলল যে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। কি হচ্ছে, এই যে আমাদের যে হিট কিল যে এস ট্রেন আছে, এটা তো মরে গেছে, কিন্তু ওর যে সেলটা সেটা তো ঠিকঠাক আছে। তো বলছে এই যে হিট কিল এস্টেট যেটা আছে, এর থেকে কোনো একটা
পদার্থ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে করে কি, ওই যে আমাদের যে আর স্ট্রিম তার মধ্যে প্রবেশ করে। হিট কিল স্টেট থেকে কোনো একটা পদার্থ সেটা হচ্ছে আর স্ট্রেনের মধ্যে প্রবেশ করে এবং সেটা ট্রান্সফারের ফলে কি হয়, আর স্টেন যেটা আছে তার বাইরে হচ্ছে এরকম ক্যাপসুল সৃষ্টি হয় এবং সেটা হচ্ছে করে কি, এস স্টেটে সেটা হচ্ছে রূপান্তরিত হয়ে যায়, বা যাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। বুঝা গেল? তো এই যে কিছু একটা জিনিস, মানে গ্রিফিথ কিন্তু এটা বলতে পারলো না সে কিছু জিনিসটা কি, একে একটা নাম দিল, তার নাম হচ্ছে কি, এর নাম দিল হচ্ছে আমাদের ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তো গ্রিফিথ এর নাম দিল হচ্ছে আমাদের ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, মানে কিছু একটা জিনিস সেটা হচ্ছে সেটা থেকে উঠতে যাচ্ছে, তো এটাকে নাম দিল হচ্ছে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। সেটা ডিএনএ হতে পারে, আয়ন হতে পারে, প্রোটিন হতে পারে। গ্রিফিথ বললো যে আমি এতটাই করে যাচ্ছি, সব আমি করবো কেন, তাহলে তোমরা কি করবে? তো অতটাই করে গ্রিফিথ ছাড়লো, যে বললো যে না, আমাদের হিট কিল যে এস্টেন যেটা আছে সেখান থেকে কিছু একটা পদার্থ, যাকে আমরা গ্রিফিথ নাম দিলে হচ্ছে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে এস এর মধ্যে প্রবেশ করে, সরি আর এর মধ্যে প্রবেশ করে, ফলে আরটা সেটা এসে রূপান্তরিত হয়ে যায় বা ট্রান্সফর্ম হয়ে যায়। এটা হচ্ছে মেন গল্প। তো এটা হচ্ছে বুঝলে, কিন্তু সেই জিনিসটা কি, ওটা কি ডিএনএ নাকি ওটা আরএনএ নাকি ওটা প্রোটিন? তো সেটা হচ্ছে আবার ভাবনা চিন্তা শুরু হলো। তারপর আবার ২ বছর পর মাউন্টেন ডিউ আবার লোকজন খেলো। তো লোকটা কি যেন, লোকের নাম হচ্ছে কি, একজন নাম হচ্ছে আমাদের অ্যাভেরি, আরেকজন নাম হচ্ছে আমাদের ম্যাকলিয়ন, আরেকজন নাম হচ্ছে আমাদের ম্যাককার্টি। অ্যাভেরি, ম্যাকলিয়ন আর হচ্ছে আমাদের ম্যাককার্টি। তারা হচ্ছে কি শুধু ২ বছর না, সরি ভুল বললাম, ১৯৪৪ সালে। তো ১৯৪৪ সালে হচ্ছে তারা একটু গ্রিফিথের এক্সপেরিমেন্ট একটু ভাবনা চিন্তা শুরু করলো। ওরা বললো কি, ব্যাপারটা এরকম বললো, দেখো, যেমন প্রোটিনকে ভাঙে হচ্ছে প্রোটিএস, প্রোটিনকে ধ্বংস করবে। আরএনএ কে ভাঙবে হচ্ছে আরএনএস, আর ডিএনএ কে ভাঙবে হচ্ছে ডিএনএস। বোঝা গেল? একদম সোজা একটা হিসাব, তাই না? প্রোটিনকে ভাঙবে হচ্ছে প্রোটিয়াস, আরএনএ কে ভাঙবে হচ্ছে আমাদের আরএনএস, আর ডিএনএ কে ভাঙবে হচ্ছে আমাদের ডিএনএস। এটা হচ্ছে সোজা একটা হিসেবের উপর ভিত্তি করেই এই যে আমাদের ৩ জন যে আছে, অ্যাভেরি, ম্যাকলোর, ম্যাককার্টি, ১৯৪৪ সালে, তাই না? সেই সময় হচ্ছে তারা পরীক্ষাটা করলো ওই একটা সহজ জিনিসের উপর জিনিসটা ভিত্তি করে। তো ওরা কি ভাবলো, ওরা এরকম করলো, সবার প্রথমে ওই যে আমাদের যে হিট কিল যে এস্টেন যেটা আছে ওটাকে নিল সবার প্রথমে, হিট কিল এস্টেনকে সবার প্রথমে হচ্ছে ওরা নিল। ওটাই করলো ওরা ৩টা টেস্ট টিউবের মধ্যে ব্যাপারটা রাখলো। ওই হিট কিল যে আছে, এস্টেন যেটা আছে, ওটাই করলো ৩খানা টেস্ট টিউব নিল, ৩খানা টেস্ট টিউবের মধ্যে হিট কিল হচ্ছে এস্টেনকে ওরা হচ্ছে রাখলো। এটার মধ্যে মিশালো, এটার মধ্যে মিশালো হচ্ছে আমাদের আরএনএস মিশালো, আর এটার মধ্যে মিশালো হচ্ছে আমাদের টিএনএস। বুঝা গেল? তারপরটা মিশালাম হচ্ছে আমরা প্রোটিয়াস মিশালাম, আর হচ্ছে মিলালাম হচ্ছে আমরা ডিএনএস। বুঝা গেল? তারপরটা করলাম হচ্ছে কি, আমরা আরএনএস মিশালাম, আর হচ্ছে ওর মধ্যে প্রোটিয়াস মিশালাম। দেখো, আরএনএস আরএনএ কে ভাঙবে। তো আমরা তো জানি যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, তাই নিশ্চয়ই আমরা তো এটা জানি যে ওই যে কিছু জিনিস যেটা হচ্ছে ওই এস এর থেকে যেটা আর এর মধ্যে প্রবেশ করলো সেটা তো হচ্ছে আমাদের ডিএনএ। দেখো, প্রথম কেসে কি, আরএনএস তো আরএনএ কে ভাঙবে, এবার ডিএনএস যে আছে, সেই যে আমাদের যে হিট কিল যে স্টেপ, সেটা যে হচ্ছে আমাদের আর এর মধ্যে যে রূপান্তরিত হবে, সেটা তো আমাদের রূপান্তরিত হতে পাবে না। ফলে সেখানে যখন আমাদের এটাকে যখন আর স্টেটের সঙ্গে যখন একে হচ্ছে আমরা দু জায়গায় প্রবেশ করালাম, যেহেতু ডিএনএস হচ্ছে ডিএনএ কে ভেঙে দিয়েছে, ফলে সেটা তো আর এর মধ্যে সেটা প্রবেশিত হয়নি, কারণ ডিএনএ তো ভেঙে গেছে না। তো সেখানে আর স্টেটটা আমাদের কেসে রূপান্তরিত হয়নি, ফলে ইঁদুরের মধ্যে প্রবেশ করালে ইঁদুরটি এখানে হচ্ছে বেঁচে থাকলো। সবুজ সবার ব্যাপারটা বোঝা গেছে। সেকেন্ড ক্ষেত্রে করলে কি, প্রোটিয়াস এবং ডিএনএস, প্রোটিয়াস প্রোটিনকে ভাঙবে, ডিএনএস এর কাজ হচ্ছে ডিএনএ কে ভাঙা। তো এখানেও যেহেতু ডিএনএসটা ডিএনএ কে ভেঙে দিচ্ছে, ফলে এক্ষেত্রে সেম গল্প, ওই আর এস এর থেকে ওই ডিএনএ যেটা আছে সেটা আর এর মধ্যে প্রবেশ করেনি, ফলে আরটা এসে রূপান্তরিত হয়নি। তো এর জন্য হচ্ছে সেটা হচ্ছে মাইসটার মধ্যে রোগ সৃষ্টি করতে পারবে না। ফলে সেক্ষেত্রে যখন আর স্টেনকে আমরা ইঁদুরের দেহে প্রবেশ করাবো, তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইঁদুর যে আছে সেটা হচ্ছে বেঁচে থাকবে। এখন মেইন গল্প আসবে, সেটা হচ্ছে আমার থার্ড কেসে। দেখো, আরএনএস আরএনএ কে ভাঙবে, প্রোটিয়াস প্রোটিনকে ভাঙবে, ডিএনএস তো নেই, তো ডিএনএ ভাঙার কোনো প্রশ্নই নেই। তো এখানে ডিএনএ তো একদম সুন্দর আছে ফ্রিলি, তো সেটা ওই এস এর থেকে সেটা আর এর মধ্যে প্রবেশ করবে, আর কে এসে রূপান্তরিত করবে ওই ওটা প্রবেশ করার ফলে। এর ফলে সেটা যখন আমরা ইঁদুরের মধ্যে প্রবেশ করাবো, তখন ইঁদুরটা হচ্ছে আমাদের জয় করে হয়ে যাবে, তাই না? ইঁদুরটা মারা যাবে। সেক্ষেত্রে যেহেতু ডিএনএস যেহেতু আমরা ইউজ করিনি, ফলে সেক্ষেত্রে আমরা ডিএনএ যেটা আছে সেটা থাকবে। সেটা যখন আমাদের আর এর দেহে প্রবেশ করবে, তখন সেটা এসে রূপান্তরিত হবে,
যেহেতু সেটা এসি রূপান্তরিত হলো, ফলে সেটা যখন হচ্ছে আমরা ইঁদুরের দেহে যেটা যখন প্রবেশ করবো, তখন ইঁদুরটা হচ্ছে আমাদের মারা যাবে। তো এর থেকে ওরা পরীক্ষার মাধ্যমে ওরা বলল যে সেই যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, সেই যে জেনেটিক বস্তু, সেটা হচ্ছে আমাদের ডিএনএ। ঠিক আছে? কিন্তু কি দেখো, সেটা হচ্ছে কবে? 1944 সালের গল্প। সেই সময় কি, সেই সময় হচ্ছে মানে আমাদের যে যন্ত্রপাতি, তারপরে বিজ্ঞান অত উন্নত ছিল না, এখনকার চেয়ে অনেকটা অনুন্নত ছিল। তো অনেক বিজ্ঞানী সেটা হচ্ছে মানলো না যে ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু। কিন্তু এক্ষেত্রে হচ্ছে একটা মোটা মোটা আমরা ধারণা পেলাম যে ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু। ভালো কথা। এক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক বস্তু। তারপর আসলে হচ্ছে আমাদের গল্পের আসল হিরো। তারপরে আসলে হচ্ছে আমাদের গল্পের আসল হিরো। গল্পের আসল হিরো কারা? গল্পের আসল হিরো হচ্ছে আমাদের দুজন। ঠিক আছে? ওই পুষ্পার মতো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একজনের নাম হচ্ছে আমাদের হার্শে, আরেকজনের নাম হচ্ছে আমাদের চিজ। চিজ মানে ওই চিজ না যে চিজ তোমরা খাও। হার্শে এবং চিজ আসলো। একদম পুষ্পার মতো এন্ট্রি মারলো। পুষ্পা টু এর মতো, তাই না? এখানে দুজন পুষ্পা টু। তো 1952 সালে হার্শে এবং চিজ একটা ঘটনা ঘটালো। ওরা হচ্ছে একদম মানে আনইকুইভোকালি, মানে একদম হচ্ছে শিওরলি এটা প্রুফ করে বলে দিল যে না, ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। আমরা হচ্ছে একদম সুন্দর পরীক্ষা করে বলে দিচ্ছি। ঠিক আছে? তো তার জন্য একটা সুন্দর একটা ব্যাপার তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি? তার নাম হচ্ছে আমাদের লাইটিক সাইকেল। দেখো, লাইটিক সাইকেল মানে কি? প্রথমে বুঝতে লাগবে ব্যাকটেরিয়াফাজ মানে কি। যে সমস্ত ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, তার মধ্যে মাল্টিপ্লিকেশন করে, সেখান থেকে আরো অসংখ্য পরিমাণে ব্যাকটেরিয়া উৎপন্ন করে, সেই সমস্ত ভাইরাসকে আমরা বলবো হচ্ছে ব্যাকটেরিওফাজ। তো দেখো, এই যে এটা আছে সেটা হচ্ছে আমাদের কোলাই। সেটা হচ্ছে একটা আমাদের গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া। ওর মধ্যে হচ্ছে ওর মধ্যে হচ্ছে একটা ভাইরাস আসলো। এই ভাইরাসটাকে আমরা কি বলবো? এই ভাইরাসটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকটেরিওফাজ। কেন একে ব্যাকটেরিওফাজ বলবো? কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করছে, ভাইরাসটা। তো এটা বুঝতে লাগবে যে লাইটিক সাইকেল মানে কি। দেখো, লাইটিক সাইকেল মানে হচ্ছে এটা যে ভাইরাস যেটা আছে তার ভিতরে থাকবে তার জেনেটিক বস্তু। ভাইরাস তার যে জেনেটিক বস্তু যেটা আছে সেটাকে প্রথমে ইকোলের মধ্যে প্রবেশ করাবে। ইকোলের মধ্যে প্রবেশ করার পরে কি হবে? এই যে জেনেটিক বস্তু যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অসংখ্য পরিমাণে সেটা মাল্টিপ্লাই করবে ভিতরে। তারপর সেটা হচ্ছে ইকোলে যে আছে সেখান থেকে আরো অসংখ্য পরিমাণে হচ্ছে আরো অসংখ্য পরিমাণে অপত্য ভাইরাস সেটা হচ্ছে উৎপন্ন হবে। এটা হচ্ছে লাইটিক সাইকেল। তো লাইটিক সাইকেল সম্পর্কে আমরা এটা জানতাম যে যখন কোনো একটা ব্যাকটেরিওফাজ, সেটা হচ্ছে ভাইরাস, সে যখন কোনো একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে বা অ্যাটাক করবে, তখন তার যে জেনেটিক বস্তু যেটা আছে সেটা ইকোলের মধ্যে প্রবেশ করে। কিন্তু সেই যে জেনেটিক বস্তুটা কি যেটা হচ্ছে ওর মধ্যে প্রবেশ করবে, ওরা জানতো যে জেনেটিক মেটেরিয়াল যেটা আছে সেই জেনেটিক মেটেরিয়ালটা সেটা হচ্ছে ওর মধ্যে প্রবেশ করে। কিন্তু সেই যে জেনেটিক মেটেরিয়ালটা সেটা হয় কি ডিএনএ, নাকি সেটা আমাদের আরএনএ, নাকি সেটা প্রোটিন, সেই সম্পর্কটা জানতো না। তো ওরা তার জন্য হচ্ছে একটা উপায় বার করলো। সেই উপায়টাকে বলবো হচ্ছে আমরা ব্লেন্ডিং এক্সপেরিমেন্ট। তো হোয়াট ইউ মিন বাই ব্লেন্ডিং এক্সপেরিমেন্ট? দেখো, ব্লেন্ডিং এক্সপেরিমেন্ট ব্যাপারটা হচ্ছে এরকম। দুটো হচ্ছে ওরা জার নেবে, দুটো জার নিয়ে গোটা ঘটনাটা ঘটাবে। প্রথম ক্ষেত্রে করবে কি, এটা হচ্ছে আমাদের ইকোলাই আছে, এটা হচ্ছে আমাদের সেই ব্যাকটেরিওফাজ, সেটাকে অ্যাটাক ওর জেনেটিক বস্তুর মধ্যে প্রবেশ করালো। ঠিক আছে? তারপরে করলো কি? তারপরে করলাম এটাকে হচ্ছে আমরা খুব জোরে জিনিসটাকে ঘোরালাম। অর্থাৎ যাকে বলবো হচ্ছে আমরা সেন্ট্রিফিউগেশন। তো সেন্ট্রিফিউগেশনের ফলে হবে কি হবে? এই যে ব্যাকটেরিয়ার যে গায়ে যে ব্যাকটেরিওফাজটা ছিল, ওই ব্যাকটেরিওফাজটা ওটার থেকে হচ্ছে আমাদের আলাদা হয়ে পড়ে গেল। কারণ অত্যন্ত জোরে ঘোরানো হয়েছে, ফলে ব্যাকটেরিওফাজ যেটা আছে সেটা ব্যাকটেরিয়ার গায়ে থেকে আলাদা হয়ে পড়ে গেল। এটা হচ্ছে আমাদের হচ্ছে ইনফেকশন। তারপরে করবো হচ্ছে আমরা, এবার করবো হচ্ছে সেন্ট্রিফিউগেশন। এবার যখন হচ্ছে আমরা সেন্ট্রিফিউগেশন করব তখন দেখবো কি, এবার দেখো সহজ একটা হিসাব, যেহেতু হচ্ছে ব্যাকটেরিয়া যে আমাদের যে ভাইরাসের যে খোলা যেগুলো আছে এগুলোকে বলে হচ্ছে ভাইরাসের ক্যাপসিড। সেটা অবশ্যই হালকা। তাই সেই সমস্ত জিনিসপত্র আমাদের উপরে আসবে। উপরের মধ্যে কি আসবে? উপরের মধ্যে আসবে হচ্ছে আমাদের কভার অফ ভাইরাস। সেটা হচ্ছে আমাদের উপরের মধ্যে আসবে। উপরেরকে আমরা বলবো হচ্ছে কি সুপারনেটেড। সুপারনেটেড বলবো, ওর মধ্যে থাকবে হচ্ছে আমাদের কভার অফ ভাইরাস। আর দেখো, আমাদের যে ব্যাকটেরিয়া যেগুলো আছে তার মধ্যে অবশ্যই তোমরা জানো যে ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু আছে কি ওই যে ভাইরাসের যে জেনেটিক বস্তু যেটা আছে সেটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেছে। তো ব্যাকটেরিয়া যার মধ্যে হচ্ছে আমাদের সেই ভাইরাসের যে জেনেটিক বস্তু যেটা আছে সেটা যেহেতু অনেকটা ভারী, তাই সেটা হচ্ছে নিচের মধ্যে থিতিয়ে পড়বে। তো নিচের অংশটাকে বলবো হচ্ছে কি, ওর মধ্যে থাকবে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া থাকবে, এবং যার মধ্যে কি থাকে ওই যে আমাদের যে ভাইরাস যে আছে যাকে আমরা বলবো হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ যেটা আছে, ওর হচ্ছে আমাদের জেনেটিক বস্তুটা ওর মধ্যে থাকে।
বোঝা গেল? এবার একটা সুন্দর একটা কথা, সেটা হচ্ছে কি দেখো, আমরা জানি হচ্ছে কি যে সালফার আর হচ্ছে আমাদের ফসফরাস। দেখো, তখনকার দিনে ওরা দুজন জানতো যে আমাদের যে ব্যাকটেরিয়া যেটা আছে না, ব্যাকটেরিয়ার যে বাইরে যে প্রোটিন থাকে, ওর মধ্যে থাকে হচ্ছে কি, ওর মধ্যে থাকে হচ্ছে আমাদের সালফার থাকে। নরমাল তো সালফার তো থাকেও, কিন্তু ওখানে ওরা করলো কি, ওরা ওখানে করলো রেডিও অ্যাক্টিভ হচ্ছে সালফার ইউজ করলো। কেন রেডিও অ্যাক্টিভ সালফার ইউজ করলো? কারণ সেখান থেকে জিনিসটা রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে সেই জিনিসটা বুঝতে হবে যেখানে সালফারটা আছে। সেখানে ইউজ করলো ওরা S-30F নামক একটা রেডিও অ্যাক্টিভ সালফার, সেখানে হচ্ছে ইউজ করলো। এবং ওরা জানতো যে ব্যাকটেরিয়ার যে ভাইরাসের যে জেনেটিক যে ম্যাটেরিয়াল যেটা আছে, সেটার মধ্যে আমাদের ফসফরাস থাকে। তাই সেখানে যদি হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভ একটা ফসফরাস ইউজ করবো, সেটা হচ্ছে নর্মাল তো P-31, সেখানে আমরা ইউজ করবো হচ্ছে P-32, সেখানে ইউজ করবো। ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে করলো কি, দুটো হচ্ছে আমরা এরকম বিকার নিলাম, দুটো বিকার নিয়েছিলাম। ফার্স্ট কেস, সেকেন্ড কেস, দেখো প্রথম কেসে এরকম ছিল, যেখানে হচ্ছে আমরা S-30 যেখানে হচ্ছে আমরা ইউজ করবো। S-30 থাকে কোথায়? আমাদের ব্যাকটেরিয়ার যে বাইরে যে লেয়ারটা আছে সেখানে হচ্ছে S-30 থাকে। তো প্রথম ক্ষেত্রে দেখলাম হচ্ছে কি, ব্যাকটেরিয়ার যে বাইরের লেয়ারটা যে আছে, মানে উপরে যে অংশ যে আছে, যেখানে আমাদের S-30 আছে, সেখানে হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো অবশ্যই। আর সেকেন্ড কেসটা মেইন করবো, সেকেন্ড কেস হচ্ছে কি P-32। এবার দেখো, ওরা জানতো যে ব্যাকটেরিয়া ভাইরাসের যে জেনেটিক যে ম্যাটেরিয়ালটা, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে সেটা প্রবেশ করে আছে। এখন ফসফরাস 32 যে আছে, সেটা হচ্ছে করবে কি, ওই যে আমাদের যে ভাইরাস যে আছে, ওর জেনেটিক ম্যাটেরিয়ালটাকে সেটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ করে দেবে। আর যেহেতু হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালটা সেটা যেহেতু নিচের মধ্যে থিতিয়ে পড়েছে, ঠিক না? যেহেতু জেনেটিক ম্যাটেরিয়াল যেহেতু আমাদের নিচের মধ্যে থিতিয়ে পড়েছে, তার জন্য এখান থেকে হচ্ছে আমরা, যেহেতু এখানে আমাদের P-32 যদি এর মধ্যে আছে, তো সেখান থেকে হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভিটি পাবো। আর জানতো কি, দেখো ফসফরাস যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা জানতো ওরা ডিএনএ যেটা আছে, ওর একটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ফসফরাস। যেহেতু P-32 হচ্ছে নিচে হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি শো করছে, আর ফসফরাস যেহেতু হচ্ছে একটা ডিএনএ হচ্ছে একটা ইম্পর্টেন্ট উপাদান, কারণ ফসফরাসের মধ্যে ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, ওর মধ্যে ফসফেট গ্রুপ থাকে না, PO4 3-। যেহেতু ফসফরাস যেহেতু হচ্ছে আমাদের ডিএনএ এর মধ্যে থাকে, তো এর থেকে ওরা আরামসে প্রমাণ করলো যে না, নিচে ডিএনএ আছে। তো এর থেকে একদম আনইকুইভোক্যাল ভাবে বা একদম শিওরলি ভাবে ওরা প্রমাণ করলো যে ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। বুঝে গেল? শিওরলি ভাবে বোঝা গেছে। এর মাধ্যমে ওরা প্রমাণ করলো যে না, আমাদের ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। এরকম তোমাদের নর্মালি কোশ্চেন আসে এখান থেকে যে উমুকের পরীক্ষাটি লেখো, সেটা গ্রিফিথের আসতে পারে, বা হার্সের আসতে পারে, বা আমাদের যে অ্যাবেরি, ম্যাকলিওড, ম্যাককার্টি, ওদের পরীক্ষা আসতে পারে। ওরা যারা কোশ্চেন করছে তারা ডিপেন্ড করবে যে ওরা কি পরীক্ষা দিয়ে যাচ্ছে, তাই না? এতটা আসলে সবাই ক্লিয়ার, এখানে কারো কোনো সমস্যা থাকা উচিত নয়, তাই না? এবার আসবো হচ্ছে আমরা পরেরটা, সেটা হচ্ছে এই আমরা এখন গল্প করলাম জেনেটিক ম্যাটেরিয়াল। তো প্রথমে বুঝতে লাগবে যে একটা যে জেনেটিক ম্যাটেরিয়াল, সেটা একটা জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে লাগবে। যেমন সাপোজ তুমি তোমার জীবনে শেখ হচ্ছ, তো তোমার শের মধ্যে তুমি তো চাও যে আমার শের মধ্যে এরকম এরকম কিছু একটা বৈশিষ্ট্য থাকুক। সে একজন ভালো মানুষ হোক, সে দেখতে সুন্দরী হোক, সে পড়াশোনায় ভালো হোক, সে জীবনে গোল ক্লিয়ার রাখুক। এগুলো হচ্ছে তোমার শের মধ্যে বৈশিষ্ট্য। সেরকম আমাদের যে জেনেটিক মেটেরিয়াল যেটা আছে, ওর মধ্যে কিছু কিছু অবশ্যই বৈশিষ্ট্য আমাদের রাখতে লাগবে। তো ওর মধ্যে কি কি বৈশিষ্ট্য রাখতে লাগবে, সেটা হচ্ছে কি, মানে আমাদের ফিচার্স অফ জেনেটিক মেটেরিয়াল। মানে আমাদের যে জেনেটিক মেটেরিয়াল যেটা আছে, তার মধ্যে তুমি হচ্ছে কি কি বৈশিষ্ট্য চাচ্ছ। দেখো, আমাদের নিউক্লিয়াসের মধ্যে তিনখানা তো পদার্থ আছে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, তার মধ্যে প্রোটিন থাকে। এবার তার মধ্যে দেখলাম কি ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, তাই না? তো ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, তো অবশ্যই ডিএনএর মধ্যে এমন নিশ্চয়ই কিছু একটা আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। যেমন তোমার যদি কোনো সে থাকে, তো অবশ্যই তোমার সে এর মধ্যে এমন কিছু একটা আছে যেটা অন্য কারোর মধ্যেই পাচ্ছ না, মানে সেই তোমার সে। তো ডিএনএর মধ্যে এমন কিছু জিনিসপত্র আছে যেটা আয়নের মধ্যে নেই, সেটা অবশ্যই প্রোটিনের মধ্যে নেই। তো দেখো, প্রথম কথা কি, ডিএনএ হচ্ছে জীবনের স্টেবল। ডিএনএ হচ্ছে কি, স্ট্রাকচারালি এবং কেমিক্যালি যে আছে, যে আছে, ডিএনএ হচ্ছে একটা স্টেবল মলিকুল। কিভাবে বুঝলাম স্ট্রাকচারালি এবং কেমিক্যালি ডিএনএ হচ্ছে একটা স্টেবল মলিকুল, ব্যাপারটা বুঝতে? দেখো, ডিএনএ এর মধ্যে একটা ডবল স্ট্যান্ড, আয়নের মধ্যে একটা সিঙ্গেল স্ট্যান্ড, আর ওখানে থাকে শুধুমাত্র আমাদের অ্যামাইনো অ্যাসিড। এছাড়া হচ্ছে কি, দেখো ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, সেটা বেশি স্টেবল। আয়নের মধ্যে রাইবোজ সুগার থাকে, সেটা হচ্ছে কম স্টেবল। ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন এবং থাইমিন থাকে, থাইমিনটা বেশি স্টেবল। আর আয়নের মধ্যে ইউরেসিল থাকে, সেটা হচ্ছে কম স্টেবল। তো এই সমস্ত কারণে ডিএনএ হচ্ছে বেশি স্টেবল। সবচেয়ে মেইন স্টেবিলিটি কারণ হচ্ছে কি, ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আমাদের ডিএনএ হচ্ছে মেইন স্টেবিলিটি কারণ। নিশ্চয়ই বোঝা গেল, কারণ ডিএনএ হচ্ছে বেশি স্টেবল। কেমিক্যালি কেন স্টেবল বললাম, বোঝা গেল আশা করি।
সেকেন্ড হচ্ছে কি, যে তার কপি উৎপন্ন করতে পারবে তাকে আমরা বলবো যে রেপ্লিকা। আমরা জানি কি ডিএনএ যেটা আছে তার নিজের কপি উৎপন্ন করতে পারে, তাকে আমরা বলবো কি ডিএনএ রেপ্লিকেশন। তবে এরকম তো হয় না যে আয়নের থেকে আমাদের আয়ন উৎপন্ন হচ্ছে, এরকম নয় যে প্রোটিন থেকে আমাদের প্রোটিন উৎপন্ন হচ্ছে। যেহেতু ডিএনএ তে ডিএনএ কপি উৎপন্ন করতে পারে, যাকে আমরা বলবো যে ডিএনএ রেপ্লিকেশন সেটা। সেকেন্ড হচ্ছে কি, থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের মিউটেশন। দেখো মিউটেশন মানে কি, মিউটেশন মানে হচ্ছে এরকম, একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন হচ্ছে এরকম, সাপোজ তুমি আর তোমার সে, তুমি আর তোমার সের মধ্যে খুব সুন্দর একটা ভালো সম্পর্ক বজায় আছে। হঠাৎ করে একদিন তোমার সে বললো যে আমি আর তোমার মধ্যে আর কোনো কিছু নেই, আমার মধ্যে সব শেষ। হঠাৎ করে একদিন এসে বললো, এরকম কি দেখলো তুমি তোমার সের মধ্যে একটা হঠাৎ একটা চেঞ্জ দেখলে। তো এরকম কি যখন এটাকে বলবো হচ্ছে আমরা মিউটেশন, মানে হঠাৎ করে চেঞ্জ। আরেকটা হতে পারে কি, যে ধীরে 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 চেঞ্জ হচ্ছে, তাই না? এটা হচ্ছে, এটা কিন্তু মিউটেশন না। মিউটেশন মানেই হচ্ছে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি হঠাৎ করে কোনো একটা চেঞ্জ চলে আসে, তাকে আমরা বলবো যে মিউটেশন। তো হঠাৎ করে চেঞ্জ যেটা আছে, মিউটেশন মানে কি, যে সাডেন চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যখন হঠাৎ করে একটা চেঞ্জ আসে, তাই না, যেমন তোমার এক্সাম্পল দিলাম, তাকে আমরা বলবো হচ্ছে মিউটেশন। তো ডিএনএ, আরএনএ এবং যদি প্রোটিন দেখি, ডিএনএ হচ্ছে অনেক স্টেবল একটা জিনিসপত্র, তার মধ্যে হঠাৎ করে এরকম মিউটেশন আসে না। তবে আর এর মধ্যে মিউটেশনটা আসে, অবশ্যই কত সেটা তো আসে টুকটাক করে। আর প্রোটিনের মধ্যে মানে মিউটেশন হতেই থাকে, তাই না? একদিন একে ভালো লাগছে, একদিন তাকে ভালো লাগছে, প্রোটিনের মধ্যে এরকম মিউটেশন হতেই থাকে। তাই যদি দেখি, ডিএনএ এর মধ্যে সবচেয়ে কম মিউটেশন হয়, আর এর মধ্যে তার থেকে একটু বেশি মিউটেশন হয়ে থাকে। কিন্তু প্রোটিনের মধ্যে বাবা মিউটেশন মিউটেশন সেখানে হতেই থাকে। এটা হচ্ছে বোঝা গেল। আরটা হচ্ছে কি, শো আমাদের যে মেন্ডেল যে আছে না, ওর যে আমাদের যে ইনহেরিটেন্স প্যাটার্ন সেটা হচ্ছে ফলো করে। মানে হচ্ছে কি বলবো, শো হচ্ছে বলতে পারি মেন্ডেলিয়ান প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। তো মেন্ডেলিয়ান প্যাটার্নস অফ ইনহেরিটেন্স, দেখো ইনহেরিটেন্স মানে হচ্ছে কি একটা জেনারেশন থেকে বৈশিষ্ট্য যখন হচ্ছে আরেকটা জেনারেশনের মধ্যে যাচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ইনহেরিটেন্স, তাই না? যেমন হচ্ছে কি একটা জেনারেশন আছে, সেখান থেকে তুমি কিছু বৈশিষ্ট্য, যেমন তুমি অনেকটা, তোমার মার অনেক বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, তোমার বাবার অনেক বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে। সেটা হচ্ছে কি একটার থেকে আরেকটার মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো এটা হচ্ছে কি আমরা যে ওই শখ যে আঁকি না, মেন্ডেলের যে ছক আঁকি না, যে অমুক পিতা তার হচ্ছে মানে বর্ণান্ধ, সরি মানে মানে কালার ব্লাইন্ডনেস, মানে অমুক পিতা সে হচ্ছে একদম কালার ব্লাইন্ডনেস, তাই না? আরেকজন হচ্ছে মাতা আছে, সে হচ্ছে মানে অত পার্সেন্ট হচ্ছে কেরিয়ার আছে, তাহলে তার মধ্যে মানে কতটা হতে পারে না হতে পারে। তোমাকে বলবো আমি আমাদেরকে ঠিক বললাম, তাই না? এরকম আমরা করি না, এরকম ছক করে করে করি না, তো সেটাকে বলবো হচ্ছে আমরা মেন্ডেলের প্যাটার্ন ফলো করে। তো ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেন্ডেলের প্যাটার্নটা ফলো করে। কিন্তু আয়না যে আছে সেটা ওইভাবে হচ্ছে মেন্ডেলের প্যাটার্ন ফলো করে না, করেই না, কিন্তু একদমই করে না। তো যেহেতু হচ্ছে আমাদের ডিএনএ যেটা আছে সেটা সেহেতু হচ্ছে আমাদের ওই যে আমাদের মেন্ডেলের যে ইনহেরিটেন্স প্যাটার্ন, মানে একটার বৈশিষ্ট্য আরেকটা বংশের মধ্যে যাচ্ছে, এই যে ইনহেরিটেন্স প্যাটার্ন যেহেতু হচ্ছে আমাদের এটা ফলো করছে, তার জন্য ডিএনএটা হচ্ছে একটা সুন্দর জেনেটিক ম্যাটেরিয়াল, আয়না হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। কিন্তু এখানে একটা আমাদের গল্প আছে, সেটা হচ্ছে বলবো হচ্ছে কি আর এন এ ওয়ার্ড, তাই না? আর এন এ ওয়ার্ড ব্যাপারটা হলো ওরকম, দেখবো অনেক সময় অনেক রকম কম্পিউটার দোকান থাকে না, কম্পিউটার ওয়ার্ল্ড, সেখানে কিন্তু কম্পিউটার কম্পিউটার পাওয়া যাচ্ছে। আয়ন ওয়ার্ল্ড মানে হচ্ছে কি সেখানে শুধুমাত্র আয়নে আয়নে পাওয়া যাচ্ছে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যে সবার প্রথমে যখন আমাদের পৃথিবী সৃষ্টি হয়, তখন যে আমাদের সমস্ত মানে নিম্ন যে সমস্ত মানে জীবজন্তু ছিল, যে সমস্ত জীবজন্তু ছিল তখন, যে সমস্ত আমাদের ব্যাকটেরিয়া ছিল, ভাইরাস ছিল, তাদের মধ্যে যদি দেখি তাদের মধ্যে কিন্তু দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রে তার যে আমাদের যে জেনেটিক যে ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমাদের আরএনএ। অবশ্যই প্রথম ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো মানধাত্তার আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু আমাদের আরএনএ ছিল। কিন্তু সেই যে আরএনএ যে আছে তার মধ্যে অবশ্যই কিছু প্রবলেম ছিল, সেটা কম স্টেবল, সেটা তাড়াতাড়ি মিউটেশন হচ্ছে, সেটা স্ট্রাকচারালি অতটা অ্যাক্টিভ না, তাই না? সেটা আমাদের মেন্টালি প্যাটার্নটা শো করে না। তো ওর জন্য ওর মধ্যে ধীরে 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 ইভলিউশন হতে হতে আরএনএ থেকে বর্তমানে ডিএনএ উৎপন্ন হয়েছে, এবং ডিএনএ হচ্ছে বর্তমানে জেনেটিক ম্যাটেরিয়াল। তো তার মধ্যে ওটাই বলেছে যে আমরা নানা রকম প্রমাণ দেখতে পারি যে আগেকার যে সমস্ত এনিমেল যারা আছে, বা আগেকার যে সমস্ত ভাইরাস আছে বা যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, তাদের ক্ষেত্রে দেখবো যে হচ্ছে আমাদের যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে জেনেটিক যে বস্তু সেটা কিন্তু আমাদের আয়না হয়ে থাকে। কারণ আয়না আগে সৃষ্টি হয়েছে, এবং বর্তমানে সেটা হচ্ছে আমাদের সময়ের পরে সঙ্গে 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 সেটা আরো স্ট্রাকচারালি সেটা স্টেবল হয়েছে, আরো ভালো হয়েছে, সেখান থেকে উৎপন্ন করেছে হচ্ছে আমাদের ডিএনএ উৎপন্ন করেছে।
বোঝা গেল? এটা হচ্ছে মেইন গল্প। এবার যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওই যে আমাদের যে সেন্ট্রাল ডগমা সম্পর্কে আলোচনা করবো। তো সেন্ট্রাল ডগমার মধ্যে প্রথম পার্ট আমরা কি করেছিলাম? ডিএনএ যে আছে তার নিজের কপি তৈরি করতে পারে, তাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ যে আছে তার নিজের কপি উৎপন্ন করতে পারে, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো এটা যে পড়বো তাকে আমরা বলবো হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন। যে প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ যে আছে তার নিজের একটা কপি উৎপন্ন করে তাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ হচ্ছে রেপ্লিকেশন। প্রোক্যারিওটিক সেল বলো, ইউক্যারিওটিক সেল বলো, দুক্ষেত্রে হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হতে পারে। তো আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমরা বললাম হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আরেকটাকে বলবো হচ্ছে আমরা ইউক্যারিওটিক সেল। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। দেখো, প্রোক্যারিওটিক সেলের মধ্যে ওরকম আলাদা করে কোনো রকম নিউক্লিয়াসের বাইরে কোনো রকম কোনো পর্দা থাকে না। সেখানে ওর যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে একদম সাইটোপ্লাজমের মধ্যে ঘুরে বেড়ায়। তাই সেহেতু ওখানে ওদের যে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ ওদের যে ডিএনএ যেটা আছে যেহেতু সেটা সাইটোপ্লাজমের মধ্যে সেটা ঘুরে বেড়াচ্ছে, তাই সেখানে হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে সেটা হয় কোথায়? সেটা হয় হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে সেটা হচ্ছে হয়ে থাকে। এবং সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের যখন প্রোক্যারিওটিক সেল যে আছে সেটা যখন আমাদের ডিভাইড করবে, সেটা কি নরমালি তো আমাদের ফিশন যে আছে বা বিভাজনের মাধ্যমে সেটা আমাদের একটা সংখ্যা বৃদ্ধি করে। যখন সেটা হচ্ছে সেল ডিভিশন করবে, তার ঠিক আগে ওই প্রোক্যারিওটিক যে সেল যে আছে সে হচ্ছে তার সাইটোপ্লাজমের মধ্যে তার ডিএনএ যে আছে তার থেকে দুটো ডিএনএ উৎপন্ন করে, তার একটা কপি বার করে। এবার ইউক্যারিওটিক সেল যেটা আছে সেক্ষেত্রে কি হয় দেখো, ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, সুন্দর দেখে একটা নিউক্লিয়াস থাকে, ওর মধ্যে একটা নিউক্লিয়ার পর্দা থাকে, ওর মধ্যে হচ্ছে আমাদের ডিএনএটা আছে। তো যেহেতু সেখানে কি হয়, আমাদের কোষের যে হচ্ছে এস দশা বা এস ফেজ যেটা আছে সেখানে কি হয়, আমাদের যে নিউক্লিয়াস যেটা আছে সেখানে হচ্ছে এটা হয়ে থাকে। এটা একটা জিনিস মাথায় রাখতে পারে যে কি, আমাদের যে মাইটোকন্ড্রিয়া, তারপরে আমাদের যে ক্লোরোপ্লাস্ট, ওদের মধ্যেও তো আলাদা করে ডিএনএ থাকে। তাই মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট ওদের মধ্যেও কিন্তু আমাদের এই যে ডিএনএ রেপ্লিকেশন সেটা হচ্ছে হতে পারে। তো ডিএনএ রেপ্লিকেশন কাজ করে সবার বোঝা গেল। এবার এই যে আমাদের যে গল্প বললাম যে ডিএনএ রেপ্লিকেশন ওর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায়। তো আমরা এবার করবো এই যে ডিএনএ রেপ্লিকেশন যে আছে ওর মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য দেখবো। দেখো, সবার প্রথমে দেখবো যে কি কি ফিচার্স দেখবো ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে। সবার ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে কি, ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে আমাদের সেমি কনজারভেটিভ। ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে আমাদের সেমি কনজারভেটিভ। দেখো, সেমি মানে আলাদা, কনজার্ভ মানে হচ্ছে ধরে রাখা। মানে একটা ডিএনএ সাপোজ যেটা আছে সেখান থেকে যখন হচ্ছে নতুন একটা ডিএনএ উৎপন্ন করবে, নতুন ডিএনএটা হবে কি, ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। তার একটা স্ট্যান্ড থাকবে হচ্ছে আগের ডিএনএ, আর আরেকটা যে স্ট্যান্ড হবে সেটা হচ্ছে ওদের নতুন করে উৎপন্ন হবে। তো যেহেতু নতুন যে ডিএনএ উৎপন্ন করলো, যেহেতু তার মধ্যে একটা স্ট্যান্ড আগের ডিএনএ থেকেই আসছে, তো সেটা হচ্ছে কি হাফ পরিমাণে সেটা কনজার্ভ করে আছে বা ধরে আছে, তার জন্য একে আমরা বলবো কি, তার জন্য একে আমরা বলবো হচ্ছে সেমি কনজারভেটিভ। বুঝে গেল? নতুন যে স্ট্যান্ড উৎপন্ন করলো যেহেতু তার মধ্যে হাফ স্ট্যান্ড যেটা আছে সেটা যেহেতু আগের ডিএনএটি আছে, আরেকটা স্ট্যান্ড হচ্ছে নতুন করে উৎপন্ন করেছে, তার জন্য একে আমরা বলবো হচ্ছে কি, যেটা ডিএনএ রিপ্লেকশন যে আছে সেটা হচ্ছে একটা সেমি কনজারভেটিভ হচ্ছে একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে? সেকেন্ড গল্প হচ্ছে কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, এটা আমরা যখন ডিএনএ রিপ্লেকশন সম্পর্কে যখন আমরা আরো ডিটেলসে পড়বো তখন জিনিসটা আমরা আরো ভালোভাবে জিনিসটা দেখতে হবে। সেটা হচ্ছে কি বাই ডিরেকশন, মানে দুদিকেই হতে পারে। বুঝা গেল? মানে এটা হচ্ছে ডিএনএ আছে, এটা হচ্ছে 5 ড্যাশ, এটা হচ্ছে আমাদের 3 ড্যাশ ডিএনএ, এটা হচ্ছে 5 ড্যাশ, এটা হচ্ছে 3 ড্যাশ। যদি একটা স্ট্যান্ডে এদিক বরাবর ডিএনএ হয় তো আরেকটা স্ট্যান্ডে এদিকে হবে, দুদিকে হচ্ছে, তাই জন্য একে বলছে দুটো ডিরেকশন, তাই একে বলবো হচ্ছে বাই ডিরেকশন। সেকেন্ডটা হচ্ছে কি, খুব সুন্দর একটা পয়েন্ট, তার নাম হচ্ছে কি সেমি ডিসকন্টিনিউয়াস। দেখো, সেমি ডিসকন্টিনিউয়াস বলতে সেমি কন্টিনিউয়াস বলতে যা খুশি, সেমি ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে কি জিনিসটা কন্টিনিউ হচ্ছে না, মানে থেমে 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 হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তো সেমি মানে কি, যে হাফ পরিমাণে সেটা হচ্ছে থেমে থেমে হচ্ছে, তার মানে হাফে হচ্ছে জিনিসটা একদম ঠিকঠাক হচ্ছে। আমরা দেখবো যখন হচ্ছে আমরা ডিএনএ যখন রেপ্লিকেশন সম্পর্কে যখন আমরা একটু করে পড়বো তখন দেখবো কি, এটা হচ্ছে 5 ড্যাশ, এটা হচ্ছে 3 ড্যাশ, এটা হচ্ছে 3 ড্যাশ, এটা হচ্ছে 5 ড্যাশ। একটা সাথে হচ্ছে একদম সুন্দর করে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। আরেকটা মধ্যে দেখো থেমে 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 হচ্ছে, ওটাকে বলবো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে? তো এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ, মানে নতুন যে ডিএনএ যে উৎপন্ন করবে তার মধ্যে 50% থাকবে হচ্ছে, মানে ওর মধ্যে একটা স্ট্যান্ড থাকবে হচ্ছে আমাদের নতুন ডিএনএ,
আরেকটা স্ট্যান্ড হচ্ছে আমাদের সেই আগের যে পুরনো ডিএনএ সেখান থেকেই পাবো। তার জন্য আমরা বলবো যে সেমি কনজারভেটিভ ডিএনএ রিপ্লিকেশন। তো সেখানে একটা পরীক্ষা সেটা হচ্ছে কি মেসেলসন এবং স্টাহারের পরীক্ষা। তারা সর্বপ্রথম মেসেলসন এবং স্টাহাল 1958 সালে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত করলো যে না, ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে একটা সেমি কনজারভেটিভ টাইপের। বোঝা গেল? তো এই পরীক্ষাটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট অল্প অল্প করে মাথায় রাখতে পারো যে কি কি ইউজ করা হয়, কে কি পরীক্ষাটা করে এবং সেই পরীক্ষার মাধ্যমে কি প্রমাণ করে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখতে পারো। তো কি বলতে পারো যে আমাদের যে মেসেলসন এবং যে আছে আমাদের স্টাহাল, এই মেসেলসন এবং স্টাহাল যেটা আছে তারা হচ্ছে সবার প্রথম কি 1958 সালে মেসেলসন এবং স্টাহাল যেটা আছে তারা করে কি দেখো, ওই অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করে না, মাথায় রাখবে। এবং তার মধ্যে আমাদের নাইট্রোজেন যেটা আছে ওর দুটো হচ্ছে আইসোটোপ ইউজ করে। বুঝা গেল? একটা হচ্ছে বলতে গেলে হচ্ছে N14 ইউজ করে, একটার মধ্যে আমাদের N15 ইউজ করে। একটা N14 ইউজ করে, একটা N15 ইউজ করে। নাইট্রোজেন হচ্ছে দুটো আইসোটোপ ইউজ করে এবং দুটো আইসোটোপ ইউজ করে ওরা প্রমাণ করে যে না, আমাদের যে ডিএনএ যে রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আরেকটা সে কপি করতে পারবে, সেই ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে আমাদের সেমি কনজারভেটিভ। বুঝা গেল? তো এর থেকে তারা মনে করে যে না, ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে আমাদের সেমি কনজারভেটিভ। ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এটা হচ্ছে তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা একটু মাথা রাখো। বা তোমরা অবশ্যই একটু হালকা জিনিসটা তোমরা বইয়ে দেখে নিও তাদের কিভাবে পরীক্ষাটা করে। যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় বুঝতে, তো অবশ্যই আমাকে বলবে, আমি এরপরে ভিডিওতে তোমাদের অবশ্যই জিনিসটা পরে বুঝিয়ে দেবো। যদি কারো সমস্যা হয় জিনিসটা বুঝতে, ওই ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ তাই না, অর্ধ সংরক্ষিত, তো সেটা তোমরা অবশ্যই যে কমেন্ট সেকশনে জানাবে। তার পরিবর্তে অবশ্যই তার মধ্যে একটা অবশ্যই তার লিখে নিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। এটা গেল হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের গল্প। তো এরপরে যেটা আছে সেটা করবো হচ্ছে কি আমরা, এরপরে করবো হচ্ছে আমরা ডিএনএ রেপ্লিকেশন করবো। এরপরে আমরা এরপরে করবো হচ্ছে আমরা ডিএনএ রেপ্লিকেশন। তার মধ্যে আমরা করবো হচ্ছে কিভাবে হচ্ছে ডিএনএ থেকে একটা ডিএনএ উৎপন্ন হয়। তারপরে আমরা করবো হচ্ছে ট্রান্সক্রিপশন, মানে কিভাবে হচ্ছে ডিএনএ থেকে আয়ন উৎপন্ন হবে। তারপরে করবো হচ্ছে আমরা ট্রান্সলেশন, অর্থাৎ কিভাবে হচ্ছে আমাদের আয়নের থেকে প্রোটিন উৎপন্ন হবে। টুকটাক টুকটাক করলাম। তারপরে আমাদের মধ্যে কটা ছোট ছোট করতে লাগবে, যেমন আয়নের মধ্যে কি কি ভাগ আছে, এম আয়নে, টি আয়নে, আর আয়নে। এবং এম আয়নে হচ্ছে কি দেখবো আমরা যে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমাদের যে এম আয়নে সেটা হচ্ছে এক উৎপন্ন হয় না, তিনখানা কোষের মাধ্যমে সেটা উৎপন্ন হয়, তো আমরা দেখবো। আর প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেখানে আমাদের এম আয়নটা একবারে উৎপন্ন হতে পারে, এম আর এন এ, টি আর 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 এন এ, এছাড়া আরো কিছু আর এন এ আসবে, এস এফ আর এন এ, এস সি আর এন এ, তাই না? ওগুলোর মধ্যে একটু হালকা করে আমরা দেখবো। তারপরে দেখবো হচ্ছে আমরা রাইবোজোমাল আয়নের মধ্যে দেখবো বা আর আয়নের সম্পর্কে আলোচনা করবো। তারপরে করবো হচ্ছে আমরা ট্রান্সলেশন, মানে কিভাবে হচ্ছে আমরা আয়ন থেকে প্রোটিন বানাবো। ওটা একটা সুন্দর করে একটা পদ্ধতি আছে, ওটা আমরা দেখে নেবো। তারপরে আর কিছু ছোট ছোট টপিক, যেমন ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, তাই না, হিউম্যান জিনোম প্রজেক্ট, এই সমস্ত কিছু ছোট ছোট টপিক আসবে। তো ওই টপিকগুলো নিয়ে হচ্ছে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। তো আশা করি এতটা সবার বোঝা গেছে। এখানে আশা করি কারো কোনো সমস্যা বা কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব বুঝতে না। যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাঁ? আর যেটা বললাম, যদি কারো অ্যাভেঞ্জার্স ব্যাচে থাকে ইচ্ছে, তা অবশ্যই তোমরা লিটস ইমপ্রুভিং অ্যাপে গিয়ে তোমরা জিনিসটা চেক আউট করতে পারো। আর এখনো পর্যন্ত যারা আমার যে টেলিগ্রাম চ্যানেল তারা এখনো জয়েন করোনি, তাদেরকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কি বায়োলজি উইথ সৌম্যদীপ দা। বুঝা গেল? এই যে বায়োলজি উইথ সৌম্যদীপ দা যা আছে সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম। তো অবশ্যই তোমরা টেলিগ্রামে সার্চ করে সেটা তোমরা জয়েন করতে পারো। তো আজকের ভিডিও এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আমাদের যে পরে যে নেক্সট পার্ট যেটা আছে সেখানে হচ্ছে আমরা পরে নেক্সট পার্টে হচ্ছে বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করবো। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ এবং টাটা, থ্যাংক ইউ। আর অবশ্যই কারো কোনো সমস্যা থাকে যে কমেন্ট সেকশনে তোমরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।